এটা আমার কাউন্টার থেকে টাকা চুরি করার সিসিটিভি ফুটেজ 2018 সালের 5ই জুন। সময় সিসিটিভির সময় 15:13:57, 3:13:57, 3:14 হাত ঢুকাবে, এই যে হাতটা ঢুকিয়ে টাকাটা তুলে নিল। ওখানে 53,000 টাকা আছে, লুজ নোট 500 আর 2000 মিলিয়ে। এই ছেলেটাই টাকা চুরি করেছিল। এই একজন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া মালদা ব্রাঞ্চের খুব ইম্পর্টেন্ট কাস্টমার। অতটা তো আমি টানতে পারলাম না, টানতে লজ্জা লাগছে। খুব একজন ইম্পর্টেন্ট ক্যাশ ক্রেডিট কাস্টমারের কর্মচারী। আমাকে বকাঝকা ভয় দেখানো, ওইসব ভয়েস রেকর্ডটা আছে, ওইটা দিলে, ওইটা শুনলে বোঝা যাবে যে সেই খুব ইম্পর্টেন্ট কাস্টমারটা কত গুরুত্বপূর্ণ। তার গুরুত্বের কাছে একজন স্টাফের জীবন, চাকরি বা অন্য কোনো স্বার্থ অনায়াসে ত্যাগ করা যায়। এটা আর একটু দেখাচ্ছি রিভিউগুলো। ব্যাকওয়ার্ড আর ফাস্ট ফরওয়ার্ড করে বোঝাই যাচ্ছে যে এদিকে আমি বসে আছি মাথা নিচু করে, অনেকগুলো চালান লিখছি, পোস্টিং হয়ে গেছে। হাত ঢুকিয়ে আছে সেই চোর, টুপি পরে দাঁড়িয়ে আছে, পাশে লাল জামা নীল টুপি, সেটাই হচ্ছে চোরের সঙ্গী। চোরের চুরির পারপাসে একে নিয়ে এসেছিল এবং সেই দিনই প্রথম দেখেছি আমি, প্রথম এবং শেষ অবশ্যই। চোরটাও সেদিন শেষ, তারপরে আর আসেনি ওখানে কাউন্টারে কখনো। এবার ব্যাকওয়ার্ড করে দেখাচ্ছি, এটা আমি তৈরি করছি। ব্যাকওয়ার্ড করে দেখাচ্ছি, পরিষ্কার হয়ে যাচ্ছে। এটা অবশ্য মোবাইল, ফেসবুকে বা অন্য কোনো জায়গায় পোস্ট করলে এই ছবিটা নষ্ট হয়ে যাবে, এত ক্লিয়ার থাকবে না, গোলাপি ভাবটা থাকবে না, যেটা থেকে বোঝা যায় যে এটা 2000 টাকার নোট। এটা আমার মোবাইলে অবধি ঠিক আছে, আর বড় কম্পিউটারে তো আরো পরিষ্কার। ডাইরেক্ট পেন ড্রাইভ থেকে দেখলে কম্পিউটারে একদম এত পরিষ্কার যে আমার ধারণা ছিল না যে এত পরিষ্কার ছবি সিসিটিভি থেকে আসতে পারে। স্লো মোশন দেখানো হয়েছে। কোন সময় না দেখলেও চলবে, কেউ যদি কনফার্ম হয়ে যায় যে হ্যাঁ চুরিটা আমার কনফার্ম হয়ে গেছে, তাহলে দেখার দরকার নেই। 5 মিনিট 11 সেকেন্ড ধরে আজ পর্যন্ত এই 2022 সালের ডিসেম্বর মাসের 26 তারিখে বলছি, আজ পর্যন্ত কেউ ফুটেজ দেখে এতটুকুও সন্দেহ প্রকাশ করতে পারেনি, একজন বাদে। সেই একজনটা, সেটা হচ্ছে পার্ট অফ কনস্পিরেসি, চক্রান্তের অংশ। সে দ্বিতীয়বার দেখে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মালদা ব্রাঞ্চের তখনকার স্টাফ ইউনিয়নের সেক্রেটারি। সে তো ঘটনার সময় দেখেছি, মানে যখন পাওয়া গেছে তারপরে তো একে একে ধীরে ধীরে সবাই দেখেছে কখনো না কখনো। কিন্তু সেই ঘটনার চেয়েও আরো 1.5 মাস মতো পরে, 1.5 মাস মতো পরে হঠাৎ আমি একটু অবাকই হয়েছিলাম। সেই সেক্রেটারি, স্টাফ ইউনিয়ন সেক্রেটারি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া মালদা ব্রাঞ্চের, সে এসে আমাকে দেখতে চাইলো, দেবুদা ফুটেজটা দেখি একটু। আমি ফুটেজটা দেখালাম এবং এটা ইন্টারেস্টিং একটা ঘটনা দেখলাম যে ফুটেজটার কমপ্লিট হওয়ার আগেই ও মন্তব্য করে দিল যে এটা চুরি না, এটা টাকা তুলেনি।
তো এইটাই আমার কাছে আরেকটা সবচেয়ে বড় সিগন্যাল ছিল যে আমার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে এবং তার মধ্যে স্টাফেরাও জড়িত আছে। ওই ইউনিয়নের সেক্রেটারি আমাদের ইউনিটের মালদা ব্রাঞ্চের। কিভাবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মালদা ব্রাঞ্চে একজন চোরকে বাঁচাতে চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার, ক্যাশ ক্রেডিট লোন ম্যানেজার বিশাল কুমার আর একজন লোন ম্যানেজার পার্থ চক্রবর্তী, চোরের প্রতিনিধি তথা মালিক একজন খুব ইম্পর্টেন্ট ক্যাশ ক্রেডিট কাস্টমারের সঙ্গে নির্লজ্জ আতাতের মাধ্যমে অন্যান্য অফিসারদের সহায়তায় এবং কর্মীদের সমর্থনে সেই ক্যাশিয়ারকেই চাকরি ছাড়া করে ছাড়ল, সেই ঘটনার কিছু প্রমাণ। আমি দেবব্রত দাস, মালদা জেলায় থাকি, মালদা সদরেই। আমি দেশের এক বিখ্যাত আর্থিক প্রতিষ্ঠানে চাকরি করতাম, এখন আমি পেনশনার। কিন্তু আমার এই পেনশনার হওয়ার পথে এই যে চাকরিটা, রিটায়ারমেন্ট, এটা ভীষণ একটা দুঃখজনক, অভূতপূর্ব, আগে কখনো ঘটেনি, বেনজিরভাবে একটা ইনজাস্টিস, একটা অন্যায়ের শিকার হয়ে কর্তৃপক্ষের দ্বারা আমি বাধ্য হয়ে চাকরিটা ছেড়েছি, না হলে প্রাণে বাঁচতাম না, এত অত্যাচার হতো। মালদা শহরে ওই কুলাঙ্গার ম্যানেজারগুলো চুরি হয়নি বলে যে অপপ্রচার করেছে, মালদাবাসীকে সত্যিটা জানার জন্য আমি এত কিছু প্রমাণ ফেসবুকে ও আরো অন্য মিডিয়াতে পোস্ট করেছি, সঙ্গে বিভিন্ন গ্রুপ ও ব্যক্তিকে এগুলো শেয়ার করে। চাকরি ছাড়ার জন্য আমার যে আর্থিক ক্ষতি হয়েছে, মানসিক নির্যাতনের ফলে আমার শারীরিক ক্ষতি হয়েছে, আমার ফোবিয়া হয়ে গেছিল, সেটা চিকিৎসা নিতে হচ্ছে কলকাতায় একটা মেন্টাল হসপিটাল থেকে, লুম্বিনী পার্ক মেন্টাল হসপিটাল। আমার নিজের শহরে যেভাবে আমার মর্যাদা হানি, সম্মানহানি হয়েছে ও অপমান করা হয়েছে, সেই মিথ্যা কারণগুলো প্রকাশ করে তাদের সবাইকে সত্যিটা জানানোর প্রচেষ্টার সঙ্গে সঙ্গেই এই বিষয়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সর্বোচ্চ অধিকারী বিভাগ, জাতীয় মানবাধিকার কমিশন, প্রধানমন্ত্রী ও তার দপ্তর অর্থাৎ পিএমও, অর্থমন্ত্রী, অর্থ দপ্তরের উপযুক্ত কর্তৃপক্ষকে, রিজার্ভ ব্যাংকে, কেন্দ্রীয় সরকারের পাবলিক গ্রিভেন্স বিভাগে, ডিরেক্টর অফ পাবলিক গ্রিভেন্স যেটা, এবং কলকাতা হাইকোর্টে মামলা করেও কোনো কর্তৃপক্ষই একবারও ইনভেস্টিগেশন না করেই মামলা খারিজ করে দেওয়ার পর টাকা হাইকোর্টে খরচ হয়ে গেল। তারপর বিভিন্ন মিডিয়া, সর্বভারতীয় স্তরের প্রভাবশালী ব্যক্তি, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন, বাংলার রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী ও আরো কয়েকজনের ইমেল আইডিতে, তার সঙ্গে টুইটার ও হোয়াটসঅ্যাপে আরো বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বকে, মালদার স্থানীয় প্রশাসনকেও প্রমাণসহ অনেকবার করে জানানো সত্ত্বেও একমাত্র মালদার প্রশাসন ছাড়া কোনো পক্ষ থেকে ন্যূনতম উত্তরটাও পাইনি। মালদার প্রশাসনের পক্ষ থেকে আমার সঙ্গে কথা বলাও হয়েছিল, অনেকদিন হয়ে গেল, বুঝতেই পারছি যে আর কিছুই হবে না, কিন্তু একমাত্র মালদার প্রশাসনের পক্ষ থেকেই আমি অন্তত কথা বলার জন্য ডাক পেয়েছিলাম, এটাই সবচেয়ে বেশি এখন অবধি। সব রাস্তায় বন্ধ হয়ে যাওয়ায় এখন সোশ্যাল মিডিয়া বা ইলেকট্রনিক মাধ্যমের সাহায্যে প্রচার করা ছাড়া আমার কোনো রাস্তা নাই, কিন্তু আমার পক্ষে এত ভয়ঙ্কর অবিচার মেনে নেওয়া সম্ভব নয়, বিশেষ করে যখন আমার কাছেই 100% প্রমাণ ধরে রাখা আছে। যে কেউ ইচ্ছা হলে আমার কাছ থেকে দেখে শুনে নিতে পারে প্রমাণগুলো, যদি প্রমাণগুলো দেখাটা আমার পক্ষে কোনোভাবে সাহায্য করার মতো হয় তাহলেই। আইসি ওই খুব ইম্পর্টেন্ট কাস্টমারটাকে ফোন করেছিল, ফোন করার পর তো সহজে বিশ্বাস করেনি যে আইসি কথা বলছে। অবশেষে কোনো কিছু মনে হওয়াতে সে কথা বলে। আমরা যেটা বাস থেকে শুনলাম যে একবার আইসি বলছে যে 3 দিন না, আপনাকে আমি 7 দিন সময় দিলাম, 7 দিনের মধ্যে এই প্রবলেমটা সলভ করুন, নাহলে আমাকে অন্যরকম ভাবতে হবে। স্বাভাবিক 3 দিন, বুঝতে পারলাম যে 3 দিন সময় চেয়েছিল। তো আমার তো আনন্দ হলো, বুঝলাম যে 7 দিনের মধ্যে, আইসিকে যখন কথা দিয়েছে তখন 7 দিনের মধ্যে টাকাটা আমি নিশ্চয়ই পেয়ে যাবো। কিন্তু টাকা কেন, কোন রকম আওয়াজই পাইনি, কোনো শব্দ আওয়াজ ব্যাংক থেকে কোনো কিছুই পাইনি। এরপরে সম্ভবত এই খবরটা জানানো হতে তাকে দ্বিতীয়বার জানানোর পর আবার ফোন করেছিল আইসি, এই ফোন ধরেনি, রিং হওয়ার পর ফোন ধরেনি। তারপর আরো কয়েক জায়গায় জানাবে, অত বিস্তৃত আমি যাচ্ছি না, তবে এটা ফুটেজ দেখার পরে আইসি যখন সন্তুষ্ট হয়েছে, আমি তো একদম আরো কনফার্ম হয়েছিলাম। কিন্তু
এ পুরো ইগনোর করে গেল। তারপরে আরেকদিন হয়তো তাকে মনে হয় থানাতে ডেকেছিল, কথা রাখেনি, 7 দিন সময় দিয়েছে, 10 দিন পার হয়ে গেছে, টাকা দেয়নি বা কোনো উত্তরও নেই। তখন সম্ভবত ওটাই গিয়ে ম্যানেজার মালদা ব্রাঞ্চের সঙ্গে যখন যে উজ্জ্বল কুমার এবং বিশাল কুমার যারা ছিল তাদের সঙ্গে ডিসকাস করেছে, কি করেছে, চক্রান্ত করেছে। আমার কাছে যেটা রেজাল্ট, আলটিমেটলি ওদের চক্রান্ততে আমি মানে বিধ্বস্ত হয়ে এবং মারা যাওয়ার হাত থেকে রক্ষা পেতে আমি চাকরি ছাড়তে বাধ্য হলাম। আমাকে একজন স্থানীয় খুব প্রভাবশালী ব্যক্তি, খুব ভালো, খুবই ভালো, প্রভাবশালী বলতে ব্যবসায়ী মহলে প্রভাব আছে, সে যে খবর জেনে বলেছিল, না আমি টাকা দেবো, টাকাটা চলে আসবে, কোনো চিন্তা করতে হবে না, আমি টাকা এনে দেবো। কিন্তু সেও প্রচুর সময় নিচ্ছিল। অবশেষে এমনকি সে বলেছে টাকা আপনার কাছে হেঁটে হেঁটে যাবে আপনার বাড়িতে। তো কিন্তু আনফর্চুনেটলি সেটা হয়নি, টাকা ফেরত আসেনি। কারণ টাকা বাইরে সেই ইম্পর্ট্যান্ট কাস্টমার, ওদের বাজারের ব্যবসায়ী সমিতির যে সেক্রেটারি, তাকে বলেছে যে এটা ক্যাশ মিলে গেছে, এটা চুরি হয়নি, এটা একটা সাজানো ঘটনা। আমার কথা বলেছে আর কি, সাজানো ঘটনা, এটা চুরি না। দাদা, হ্যাঁ দেবুদা, আচ্ছা আচ্ছা, আমি তো এয়ারটেলটার পয়সা নেই। বলছি আমি সঞ্জীব দা, ডিস্ট্রিক্ট মার্কেটের সেক্রেটারি, যে আমাদের বর্তমান সেক্রেটারি সঞ্জীব দা। সঞ্জীব দা হচ্ছে আমার খুব কাছের, মানে আমি ওর গোডাউনটাই আমার ভাড়া নেই, রেস্টুরেন্টের ব্যবসাটা আমার ওর গোডাউনই করি। আমি সঞ্জীব দাকে সমস্ত ঘটনাটা জানিয়েছি। সঞ্জীব দার ভাইয়ের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সঞ্জীব দা এই মুহূর্তে চেন্নাই। আচ্ছা, তো যেটা বলছে আমি শুধু একটু ঘুরে আসি, সুজিত, আমি ঘুরে আসি, ঘুরে আমাকে একটু ঘুরে আসতে দাও, আমি এসে এটা বলছে আমার কারণে এসছে, কিন্তু কথাটা ঘটনাটা যে এই সেটা আমি ভাবতে পারি না, এই জন্যই তো তোমাকে দেখানো। বলছেন ঘটনা আমার কারণে। লাউডে দিই, হ্যাঁ বলো এবার, লাউডে না দিলে ওই গাড়ি ফাড়ি যাচ্ছে, বলো ঘটনাটা কি। ঘুরিয়ে বলেছে যে ক্যাশ মিলে গেছে, মানে এটা কোনো মানে সম্পূর্ণটাই সাজানো, মানে ও বলছে আমার কারণে যে ঘটনাটা, কিন্তু ঘটনাটা আমি এইভাবে পাইনি। এখন দাদা আমি ড্রাইভ করিয়ে তোমাকে বলছি, তুমি আমাকে 10 মিনিট টাইম দেবে, তোমাকে আমি দেখিয়ে দেবো ঘটনাটা। তো বলছি ঠিক আছে, আমার ভাইয়ের অ্যাক্সিডেন্টের জন্য আমি কম্পিউটার আছি, কম্পিউটার থেকে ফিরলেই তোমাকে আমি ফোন করবো, তুমি আসো, আমি এর একটা সমাধান করবো। আমি ঘটনার শুনেছি, কিন্তু তোমার মুখ থেকে ঠিক উল্টো ঘটনাটা শুনলাম। আচ্ছা আচ্ছা, ঘটনাটা তোমার মুখ থেকে শুনছি, যা ঘটনা আমি ওদের কাছ থেকে শুনেছি, মানে বাজারের সেক্রেটারি হিসাবে যেটা শুনেছি, ঠিক অপোজিট ঘটনা আমি তোমার মুখ থেকে শুনছি। কে সত্যি কে মিথ্যা, না তুমি তো আমাকে বহুদিন ধরে ছিল, তুমি আজ থেকে দেখো, আমাকে বহুদিন ধরে দেখছি। তুমি ঘুরে আসো, তুমি ঘুরে এসে তারপর তোমাকে আমি সমস্ত ডিটেলস বলছি। দরকার হলে প্রমাণ দেখে নিবে, তাই না? তোমাকে তো দেখানো এই জন্য। আমি এখনই প্রমাণটাকে সামনে নিয়ে আনতে চাইছি না, যেহেতু জড়িয়ে আছে। কিন্তু আমাকে আমি একটা জিনিস বুঝতে পারছি যে আমাকে এই প্রমাণটা আলটিমেট আমাকে সামনে আনতেই হবে। হ্যাঁ দেখো, ব্যাংক কিছু না করলে আমি করতেই হবে, আমাকে ঘুরিয়ে করবো, আমি ফ্রন্ট লাইনে থাকবো না। আমি যখনই জয়ন্ত কুন্ডু বা এই লেভেলে যাবো, এখন যাইনি, আমি যখনই যাবো জয়ন্ত কুন্ডু লেভেলে যাবো, তখন কিন্তু আমাকে ঘটনাটা দেখাতেই হবে, কারণ জিনিসটা ওরা ভুলভাবে রিপ্রেজেন্ট করছে আমাকে। তোমরা ওই ওদের যা স্ট্যাটাস, মানে যে পদে আছে, ওরা ব্যাংকে এসেও দেখতে চাইতে পারে। আমি ওই জন্যে আমাকে সঞ্জিত বললো তুমি একটু দাঁড়াও, আমি ফিরে আসছি। ব্যাপারটা হচ্ছে আমি শুধু অপেক্ষা করছিলাম যে ব্যাংক থেকে আপনাকে কোনো আপত্তি যদি না করে, তাহলে আমাকে এই প্রমাণটা কিন্তু এই সপ্তাহটা ব্যাংক থেকে যা করা উচিত এটা সোজা কিছু করলো না, পাশাপাশি আমি তোমার যে টাকাটা উঠানোর জন্য। এবার আমি একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে আমাকে এই যেটা এতদিন আমি গোপন রেখেছিলাম, আমাকে ওপেন করতে হবে, যে
মানে আমাদের কাছে যে প্রুফ আছে সেই প্রুফটা এবার ওপেন করতে হবে, এটা একদমই গোপনে ছিল। এবার আমি সঞ্জীবদাকে আমি কালকে বলছি যে ঠিক আমি এর উল্টোটা শুনেছি, আমি ঘটনাটা তুই ফিরে আসলাম তো বুঝতে পেরেছি। আমি আপনার সাথে দেখা হবে, আজকালের মধ্যে দেখা হবে, ঠিক আছে? বুঝতে পেরেছি, সেই জন্যই সবাই চুপ করে গেছে, উল্টো ঘটনাটা ওরা প্রচার করে দিয়েছে আর কি। উল্টো ঘটনাটা টোটাল উল্টোটা বলছে সঞ্জীবদা। বক্তব্য হচ্ছে তুমি যা বলছো সেটা যদি সত্যি হয় তাহলে আমার কাছে যেটা আছে তাহলে সেটা পুরো মিথ্যা, আর ওদেরটা যদি সত্যি হয় তাহলে তোমার কথাটা পুরো মিথ্যা। তাই বললাম যে আপনাকে সত্যি মিথ্যা এখন ডিসিশন নিতে হবে না, আপনি আমাকে বহুদিন ধরেছিলেন, আপনার সঙ্গে সম্পর্ক, আপনি মাল্লা ফিরে আসেন, আমি আপনাকে সমস্ত দেখাচ্ছি। ঠিক ঠিক ঠিক, ওর চিকিৎসার কাজে গেছে এখন নিশ্চয় না। আচ্ছা উজ্জ্বল সাহা যে ছিল, উজ্জ্বল সাহা সরিয়ে দিয়েছে নাকি, ওর নাকি কি প্রবলেম? আমি ওই লেভেল পর্যন্ত যাই, আমি উজ্জ্বল যাওয়া তো অনেক বড় ব্যাপার হয়ে গেল। আচ্ছা আচ্ছা, আমি এই যেখানে ওদের এই মার্চেন্ট এই মার্কেটের যে সেক্রেটারি সেই পর্যন্ত গেছি, আমি ডিস্ট্রিক্ট সেক্রেটারি পর্যন্ত এখন যাইনি। চিত্তরঞ্জন মার্কেটের যে সেক্রেটারি সঞ্জীব তার কাছে আমি গেছি, সঞ্জীবটা খুব সমগ্র নেই, সঞ্জীবটা হচ্ছে আমার কাছে উল্টোটা এসছে রিপোর্ট। হ্যাঁ উল্টা ওই করেই, ঠিক আছে, পুরো রিপোর্টটাই উল্টো আছে বাজারে। মানে ওই দিকের পক্ষ থেকে তোমার উপরে ভরসা, তুমিও তো আমাকে জানো, কাজেই আমি একটা কথা বলছি শোনেন, আমি চুপ করে বসে আছি, আমি দেখছি শুধু ঘটনাটা কি হচ্ছে, কিন্তু দেখলাম যে আমাকে সঞ্জীবদা যাতে বললো তাতে সঞ্জীবদা বলছে যে আমার কথাটাই বলছে যে উল্টোটা বলছে। ঠিক আছে তুই ফিরে আসো, সব দেখাচ্ছি একদম, আমি এতদিন তোমাকে কিছু দেখাইনি, এবার তোমাকে দেখাও। হ্যাঁ প্রুফ দেখানো যাবে। ঠিক, আচ্ছা তাহলে এখন ওই দিকটা ওয়েট করছি। চিফ ম্যানেজার এই সপ্তাহে নাই, সামনের সপ্তাহে আছে। আমি চিফ ম্যানেজার ফিরে আসবো, একবার আপনি কথা বলেন যে তারপর যা ডকুমেন্ট যা কিছু করার তখন আমাদেরকে করতে হবে। ঠিক আছে, ছাড়লাম এখন, হ্যাঁ টিভি টাইমে, ওকে ওকে ছাড়লাম। 22 বা 23 জুলাই আমাকে চিফ ম্যানেজার তার চেম্বারে ডেকে, চিফ ম্যানেজার ওই পার্থ চক্রবর্তী, বিশাল কুমার যে ক্যাসকেডের ম্যানেজার এবং আরও একটা নতুন ম্যানেজার, এরা চারিদিকে মোটামুটি ঘিরে ধরে এমন এত বকা ঝকা আর বাজে কথা আর ভয় দেখানো এগুলো করেছে, কল্পনা করা যায় না, কল্পনারও বাইরে। আমার যা প্যালপিটেশন আছে সেদিনই খারাপ কিছু একটা হতে পারতো, সেটা দিব আমি, সেটা শুনলেই বোঝা যাবে। এটা আমার কথায় সবকিছু বিশ্বাস করতে হবে না, আমি ক্লুগুলো দিচ্ছি যে ভয়েস রেকর্ডটা দিব, কথাগুলো শুনলে বোঝা যাবে যে এই ধরনের কথাগুলো কি একজনকে বলা যায় স্টাফকে। আমি তো শুনতে রাজি না, এবং আমি কখনো বাজে কথা শুনতাম না কারোর কাছে। বাজেভাবে কথা বললে আমি ফোন ধরতাম না, কি যদি একবার ফোনে বাজে সুরে কথা বলতো আমি ফোন ধরতাম না, জানে অনেকে। কিন্তু সেই ফুটেজ দেবো, প্রথমে ফুটেজ দিচ্ছি আমি, ফুটেজ দিলাম চুরি করার কনফার্মেশন। দ্বিতীয় ফুটেজে দিলাম যে আমাকে যে সেই ব্যক্তিটা জানাচ্ছে যে বাইরে প্রচার হয়েছে, বাজারে প্রচার আছে যে এটা কোনো ঘটেনি, এরকম কোনো ঘটনা ঘটেনি, এটা একটা সাজানো ঘটনা। আরেকটা সিসিটিভি ফুটেজ না, ফুটেজ অ্যাড করে দিচ্ছি, যেহেতু এটা একটা ব্যঙ্গাত্মক, বলছে যে যখন ব্যাংক বলছে না, এটা ব্যাংক কিছুতেই মানতে রাজি না যে চুরি হয়েছে, ওখান থেকে মিসিং হয়েছে টাকা, এই জন্য ফুটেজ অ্যাড করে দিয়েছি। আসলে আমি ভয়েস রেকর্ডটাই দিয়ে ভিডিও বানিয়েছি সেটা। তাহলে কি হলো, পরিষ্কার চুরির একটা ফুটেজ দিলাম, চুরির ফুটেজ থেকেই প্রমাণ হলো যে এটা সাজানো ঘটনা না, এবং ব্যাংক যা বলেছে যে ব্যাংক থেকে চুরি হয়নি, এইগুলো সবগুলোই একটা চক্রান্তের ফসল। এই যে কোনো খবর তো হচ্ছে না এখন। সঞ্জীব দা এসছে দাদা, হ্যাঁ সঞ্জীব দা এসছে, সঞ্জীব দা মনে হয় 2-3 দিন হলো ঢুকে গেছে মালদাতে, ঠিক আছে। আমার সঙ্গে রাস্তায় ক্রসিং হয়েছে, আমি ফোন করিনি, আজকে দেখি আমার ফোন করে আমি সঞ্জীব দার সাথে কথা বলে আপনাকে ফোন করবো, ঠিক আছে। হ্যাঁ এইদিকে আমার দিকটা একটু শুনে নাও। আমরা 1.5 মাস পার হয়ে গেল, আমি তো ধৈর্য হারা হয়ে গেছিলাম। তারপরে বরুণ স্যার এসেছিল, বরুণ স্যার বলে চলো আমি আইসি, খুব ভালো রিলেশন আছে, আইসির কাছে নিয়ে যাচ্ছি। কেননা আইসি তো আমার আত্মীয়কে তো বলেও রেখেছি, কিন্তু যাওয়া তো ঠিক না, তাও নিয়ে গেল। তো আইসি যা বলার বললো,
মেডিসিন কিছু দিলাম না। এবার ও পরের দিন থানায় ডেকে সবার সঙ্গে কথা বলে, ওদের চেম্বারের সভাপতির সঙ্গে কথা বলেছে, আইসি আমাদের সঙ্গে। এই করে একটা যা তৈরি হয়েছে, তাতে এখন ওই কাস্টমার চিফ ম্যানেজার কি বলেছে না বলেছে, আমাকে ডেকে প্রচণ্ড ধমক চমক কয়েকদিন আগে, 22 তারিখ 23 তারিখ থেকে আমি মেডিকেল লিভে। চিফ ম্যানেজার, আমাদের ব্যাংক চিফ ম্যানেজার আর ওই সেকশনের অফিসার সব। আজকে আপনাকে আমি একটা কথা গোপন করতে করেছিলাম, হ্যাঁ আপনাকে বলি, এখন আপনাকে ক্লিয়ার বলি। তখন হচ্ছে আপনার ব্যাংক কিন্তু আপনার পছন্দে গেছে। আমি জানি তো, আমার না যে কোনো হলেই। আপনাকে ফোন করেছিলাম, করতে গেছিলাম, করতে গিয়ে আমি বললাম না, কারণ ব্যাংক এটাতে কিছুতেই রাজি না। ব্যাংক পরিষ্কার বলছে এটার মধ্যে কাস্টমারের কোনো ফল্ট নাই, টাকা কোনো কবে হারিয়ে গেছে, মানে বাজে অবস্থা, মানে যা অবস্থা মানে আপনি জানেন না। মানে এটাতে আপনার যে কি হবে, মানে টাকাটা যে উঠবে কিনা, যেহেতু ব্যাংকই দেখে বসেছে। এবার টাকাটা তো ওঠা দূরের কথা, আমাকে আক্রমণ করছে, আমাকে ভয় দেখাচ্ছে, অ্যাকশন নিবে, এই করে ওখানে গেলে আপনার গস মিস কন্ডাক্ট এইসব। তার ফলে আমি অসুস্থ হয়ে বাড়িতে এখন ছুটি নিয়ে বসে আছি, এই অবস্থা। শোনেন, আমি ঘটনাটা জেনে আপনাকে ফোন করতাম যে এরকম ঘটনা কিন্তু ঘটেছে। আপনাকে ব্যাংক পরিষ্কার বলছে কাস্টমারের কোনো ফল্ট নেই, কোনো ফল্ট নেই। এটা টাকা মানে ওখানে মানে মিসিং হয়েছে, ব্যাংক এটা বিশ্বাসই করছে না। মানে কাস্টমার আমি ঠিক মতো যতটুকু করেছি তাতে আমার কাছে খুবই খারাপ রিপোর্ট দিচ্ছে। মানে যেটুকু করতে গেলে তাদের ব্যাংকই তো পুরো উল্টে আছে, একদম পুরো উল্টে আছে। আর আমার তো হাত পা বাঁধা, ভয় দেখাচ্ছে, কারণ নিয়মটা আমি জানি, এটা ঠিকই নিয়ম, অ্যাকশন ব্যাংকেরই নেওয়ার কথা। কিন্তু ব্যাংক অ্যাকশন তো দূরের কথা, পুরো আপনার এগেনস্টে কথা বলছে। কিন্তু বিষ্ণু ঘোষ আরেকটা ট্রে ভেতরে যে ট্রেতে করে টাকা গেল, ওই ছবিটা দেখতে এসেছিল, ওটাও দেখেছে। আমি ছুটি ছিলাম ওই সময় দেখেছে। আমার ওই বোর্ডের ছেলেটা ফোন করে টাইম ডেট জেনে নিল, বললাম, ওটা একদম ক্লিয়ার এসছে। আমি একটা জিনিস অবাক হয়ে যাচ্ছি যে ব্যাংক কেন এটাতে জিনিসটাকে চাপা দিতে চাইছে, এটা আমার মাথায় ঢুকছে না কিছুতেই। এটাই আমার ব্রেনে ঢুকছে না। আপনাকে আমি বলে মানে বলবো না, হ্যাঁ, কিন্তু ব্যাপারটা ব্যাংক খুবই খারাপ অবস্থায় মানে আছে আপনার পিছনে, মানে এটা পুরোটাই আপনার ক্ষতি করার জন্য এই জিনিসটা মানে জিনিসটা পুরো চেপে দেওয়া হয়। মানে এই হচ্ছে ব্যাংকের। এই ক্ষেত্রে সঞ্জীব দা এসছে, দেখি সঞ্জীব দার সঙ্গে একবার বসি আমি, সঞ্জীব দাকে দিই, মানে বুঝিয়ে বাজিয়ে। এখন ব্যাংকের দিক থেকে যদি প্রেসারটা থাকতো না, টাকাটা পেতে কিছু অসুবিধা হবে না, কিন্তু ব্যাংক একদম উল্টো লাইনের কথা বলছে। ব্যাংকের দিক থেকে কেউ বুঝি করছে না, ইউনিয়নও চুপচাপ বসে আছে, কি মুশকিল বুঝতে পারছি না। সবাই পুরো ডেট এগেন্স্ট এটার ব্যাপারে। আমি আপনাকে দেখো যদি হয়, আমার ওই দেখি প্রুফ দেখিয়ে দিতে পারবো। ব্যাংক স্টেট ব্যাংকের সেই উজ্জ্বল কুমার চিফ ম্যানেজার, বিশাল কুমার ক্যাশ ক্রেডিট লোন ম্যানেজার, পার্থ চক্রবর্তী এবং আরো কারো আমি তো পার্টিকুলার বলতে পারবো না, কারণ আমার চোখে তো সবাই ইনভলভ আছে ব্যাপারটাতে। যেহেতু প্রথম দিকে অত চেষ্টা করার পরেও সেই আমার সহকর্মীরা বা অন্য কেউ পরের দিকে একটা কোনো কথা বলে না। যেদিন আমাকে প্রথম বকাঝকা করে, তারপর থেকে কেউ কোনো কথা, কোনো যোগাযোগ মানে কিচ্ছু এড়িয়ে চলতে থাকে। বুঝতে পেরেছিলাম সবারই সমর্থন আছে, ম্যানেজমেন্টের অন্যায় কাজটার প্রতি সবার সমর্থন আছে। আমার কোনো অন্যায় নেই, কিন্তু আমাকে মানে এরকম চাপে ফেলে আমি বলতে শুরু করে দিয়েছি যে আমি চাকরি করতে পারবো, চাকরি ছেড়ে দেবো। কারণ আমার তো বেরাতে পারছি না ওখান থেকে, আমার তো কোনো দোষ নাই। যেমন আমার কোনো দোষ থাকলে আমি বলতে এটা দোষ হয়েছে, এটা ভুল হয়েছে, এরকম আর করবো না, সেরকম তো বলার কোনো রাস্তাই নেই। আমার একটুকুই ব্যাপার আছে যে আমাকে টাকাটা ফেরত দিচ্ছে না কেন, আর সেটা বলতে গেলেও বাজেভাবে, অত বাজেভাবে এত অ্যাগ্রেসিভলি উত্তর দিচ্ছে কেন। সে প্রথম দিন থেকেই ওই চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার আমার উপর একদম খড়গহস্ত, জানি না কি কারণ। আরো দু তিনটা ঘটনা বলেছি, হতে পারে তার জন্য, ইগোর জন্য হতে পারে, এরকম আমি দেখেছি। এরকম লোক স্টেট ব্যাংকে এরকম অফিসার সাহেব একটা জানতে পারলে তাদের মধ্যে একটা বডি শরীরে একটা এক্সট্রা সেন্স কাজ করে, আমি সাহেব, যেটা খুব কি বলে ইগো, সাহেবোচিত ইগো কাজ করে। তারা সব রকম কথা বা সমালোচনা সহ্য করতে হয়, যাকে সেটা আমার বিষয় না। কিন্তু এগুলোর কারণে আমার আরো দুবার হয়েছে আগে,
ভীষণ ভীষণ বহুত দিন ধরে আমি ভুগেছি, তার জন্যই আমার প্রেশারটা করে উঠে। এটা উজ্জ্বল কুমার, মালদা ব্রাঞ্চের তখনকার চিফ ম্যানেজার, যখন আমাকে চাকরি ছাড়তে বাধ্য করেছিল যে চিফ ম্যানেজার। চোরকে বাঁচাতে চোর, চোরের মালিক, ক্যাশ ক্রেডিট ম্যানেজার, আরও কিছু অফিসার এবং স্টাফদের মধ্যেও কিছু অংশ সেই চক্রান্তের মধ্যে ছিল। এবং কে ছিল না ছিল কী করে বুঝবো, কারণ সবাই চুপ করেছিল, একটা কেউ প্রতিবাদ করেনি। প্রায় 40 জনের মতো বিভিন্ন ধরনের স্টাফ আছে স্টেট ব্যাংক মালদাতে। এই প্রথম যেদিন, মাত্র 14ই জুন ইনি জয়েন করেছেন মালদা ব্রাঞ্চে। একদম আমার সঙ্গে কোনো আমার সম্পর্কে কিছুই জানেন না, কিন্তু কাউন্টার থেকে চুরি করার পর যে চুরি করেছিল সেও তার মালিকের সঙ্গে চক্রান্ত করে আমার উপর নির্দয় অত্যাচার, ভীতি প্রদর্শন, ভয়ানক অপমান করতে থাকে। বয়স ও অসুস্থতার কারণে নিশ্চিত মৃত্যু হওয়ার থেকে বাঁচতে আমি চাকরি ছাড়তে বাধ্য হই। 4 বছর হয়ে গেল, কোনো বিচার নেই। আমি সিসিটিভি ফুটেজ সহ সমস্ত প্রমাণ দিলাম। এর মধ্যে প্রচুর কমপ্লেন পাঠিয়েছি স্টেট ব্যাংকের সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছে, একটারও উত্তর নেই। সরকারি ডিপার্টমেন্টে পাঠিয়েছি, হিউম্যান রাইটস কমিশনে পাঠিয়েছি, তারা স্টেট ব্যাংকে পাঠিয়েছে নির্দেশ দিয়ে, কিন্তু সেগুলো উপেক্ষা করেছে স্টেট ব্যাংক কর্তৃপক্ষ। এটা বিশাল কুমার, ক্যাশক্রেডিট লোন ম্যানেজার। এও মুখ্য চরিত্র, আমাকে চাকরি ছাড়া করতে এবং চোরের গুরুত্বপূর্ণ ক্যাশক্রেডিট, ভীষণ ইম্পর্টেন্ট ক্যাশক্রেডিট কাস্টমারের আনুগত্য দেখানোর পথে। এটা এত কম বয়সী যে এই জন্মের আগে আমি চাকরি দিতে গেছি, আমি চাকরি করি তারপরে জন্ম হয়েছে। এদের কোনো সৌজন্য বোধ নাই, কোনো রুচি নাই, কোনো কালচার নাই। এত বয়সের ডিফারেন্স যায়, যেভাবে কথা বলছে কল্পনাই করতে পারি না আমরা। এটা আমি দেবব্রত দাস, অনলি ইনোসেন্ট বাট দ্য অনলি ভিকটিম অ্যান্ড লুজার। লেফট জব টু সেভ হিজ লাইফ, ওন লাইফ, lost everything in his life. দেবব্রত দাস, আমি ক্যাশিয়ার, SBI মালদা ব্রাঞ্চ, 2018। যে হচ্ছে একমাত্র নির্দোষ এবং একমাত্র ক্ষতিগ্রস্ত ব্যক্তি। চোর টাকা ফেরত দেয়নি, অত্যাচারিত হতে হয়েছে, অত্যাচারিত হয়ে তাকে চাকরি ছাড়তে হয়েছে প্রাণ বাঁচাতে। তাকে আর্থিক, শারীরিক, মানসিক, পারিবারিক ও সামাজিকভাবে চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। সব প্রমাণ আছে সিসিটিভি ফুটেজ সহ। ব্যাংককে অনেক কমপ্লেন করা হয়েছে, কিন্তু কোনো সাড়া নেই। বিষ্ণু ঘোষ চেনেন আপনি না? হ্যাঁ, এখানে এসেছিল যে সে দেখেছি। দেখেছেন? উনি আমাকে একটা কমপ্লেন বলে দিয়েছেন, বলেছেন আমাকে থানা থেকে বারবার ফোন আসছে, আমাকেও বলেছেন, ওনাকেও বলেছেন। আমি অলরেডি সকালে SME ডিপার্টমেন্ট কলেজকে জানিয়ে দিয়েছি, ঠিক আছে? তো আপনার দিক থেকে কোনো ট্রিগারিং হয়েছে থানাতে? এটা হচ্ছে এখন মানে হাই ভ্যালু ক্যাশের জন্য বলছি, অন্য মানুষ হয়ে যাবে না তো, বিকালের দিকে ডিসকাস করলে হয় না। উনি আমার কালকে রাত্রিবেলা বলেছেন, স্যার ওয়াই দ্য ম্যাটার, আপনি কোনো কমপ্লেন দিয়েছেন থানাতে? আমি বললাম না। তাহলে হু ইজ দ্য পার্সন? যদি বরুণ সাহা চৌধুরী করেছেন কোনো ট্রিগারিং, তার মানে বরুণ সাহা চৌধুরী ইজ অলরেডি বিং ট্রান্সফার্ড। আমাকে যদি রিটার্ন ওরা কিছু দেয়, উনি আসছেন দিতে, আমাকে রিটার্ন কমপ্লেন দিতে আসছেন, আমি অ্যাকশন নেব। আমাদের কিন্তু রিটার্ন যদি কিছু দেন না, তাহলে অশুদ্ধ হবে। আমাদের দুজনকে কনফিডেন্সে না নিয়ে আপনি নিজের বেসিসে কিছু করেছেন, তাহলে আপনার এই প্রবলেমে আমরা কোনো টাইপের সহযোগিতা দেবো না। আমি এই জিনিসটা অ্যাকচুয়ালি CM রুবেল সাহেবকে বলছি, কেন উনি RM এ অ্যাক্টিং করছেন। আমি এই জিনিসটা কোনো জিনিস ওনাদেরকে বলিনি, আমার এটা ভুল হয়েছে, আমি এখনই ওদেরকে জানিয়ে দিচ্ছি এই ঘটনাটা ঘটেছে। তাতে যদি আপনি অসুবিধাতে পড়েন, আমাকে দোষ দেবেন না। Without RM permission, nobody in region can go to police. আমি যখন ইয়ে দিইনি, রিটিন বা কিছু আপনি বুঝলাম, যদি আপনি এটা ট্রেস করেছেন, বাট ম্যাটার হ্যাজ বিকাম অফিশিয়াল নাও। ওকে থানাতে ডেকেছে, ইট ইজ অফিশিয়াল। এইটাও কিন্তু অনেক অনেক ক্রিটিক্যাল কেস হয়ে যাবে। এইটাও কিন্তু অনেক ক্রিটিক্যাল কেস হয়ে যাবে।
कोई कंप्लेन देते हैं तो वी विल एक्सेप्ट इट। हाँ करना पड़ेगा अभी ये मैटर है नहीं, सुपर ऑप्शन नहीं है कंप्लेन तो एक्सेप्ट करना मैं इस पड़ेगा। मैटर में नहीं हूँ। मैं টোটালি আপনার দিক থেকে আমি সাইড হয়ে যাচ্ছি, কেন এই পরে আমি আমার তো রোল আমার নিউট্রাল হয়ে যাচ্ছে। আমি আপনার জন্য কোনো পজিটিভিটি আপনার জন্যও থাকবে না, পার্টির জন্যও থাকবে না। যদি এই ব্যবসায়টা কোনো কারণে চলে যায়, যদি কোনো কারণে চলে যায়, ইউ বি হেল্ড অ্যাকাউন্টেবল। আমি একদম ক্লিয়ার কথা বলে দিই, বিশ্বাস আর হতে পারে বলতে পারছে না আপনাকে, আমি জানি না স্যার। যদি উনি উইথড্র করেন সেইং দ্যাট আপনার এই ফলানা স্টাফ জন্য আমি উইথড্র করছি অ্যাকাউন্ট, ইউ উইল বি হেল্ড রেসপন্সিবল ফর দ্য লস ইন বিজনেস। 65 লাখ से सीसी আর পুরোনো 15 বছরের सीसी খুব ইম্পর্টেন্ট অ্যাকাউন্ট, খুব ইম্পর্টেন্ট অ্যাকাউন্ট। 65 লাখ से सीसी আর পুরোনো 15 বছরের सीसी খুব ইম্পর্টেন্ট অ্যাকাউন্ট, খুব ইম্পর্টেন্ট অ্যাকাউন্ট। 65 লাখ से सीसी আর পুরোনো 15 বছরের सीसी খুব ইম্পর্টেন্ট অ্যাকাউন্ট, খুব ইম্পর্টেন্ট অ্যাকাউন্ট। শুধু আপনার গড়বড় করার জন্য কিংবা আপনার পেশেন্স লুজ করার জন্য যদি ওই অ্যাকাউন্টে কিছু হয় তো আমি আপনার সাথে নয়। विशाल आप हैं? नहीं इतना पुराना इतना अच्छा बिजनेस यूज नहीं कर सकते। ঠিক আছে, আপনি এই জিনিসটা আমি পরিষ্কার বলতে চাইছিলাম না, আমি পরিষ্কার আপনাকে বলে দিই। তো বলছি আমার এগুলো আমি কালকে জানলাম, কমিউনিকেট হয়নি। জানিয়েছিলাম দেবদা কি সিএম স্যার আসা পরে এটা আমরা ডিল করবো और वी हैव ऑलरेडी कॉल्ड द वो कैमरा ये रिकॉर्डिंग करने के लिए उसको बुलाया गया है। হ্যাঁ, ও তো অনেকদিন থেকে আছে না, কালকে তো আমার সামনেই ফোন করলেন আপনি নাম্বার নিয়ে, তাও কথা হলো এত, তাও তো এলো না। মানে যে when we are already হ্যাঁ, আমি পেশেন্স লুজ করছি, আপনাকে বলেছিলাম তো একদিন, স্যার আমার ফোকাসটা নড়ে যাচ্ছে, আমার যেন মনে হচ্ছে যেন। তাহলে আমারও পেশেন্স থাকবে না, না আমারও পেশেন্স আর নাই। আমি যদি পেশেন্স মুখ বন্ধ করে বসেছিলাম তাহলে আমার কাছে আমারটার এফেক্টটা এরকম হচ্ছে যে আমার বিরাট একটা অ্যামাউন্ট চলে গেছে, তার একটা তো আপনি কি প্রথম লোক আছেন? উল্টে আপনি খুব ভাগ্যবান, উল্টে আপনি খুব ভাগ্যবান, উল্টে আপনি খুব ভাগ্যবান, উল্টে আপনি খুব ভাগ্যবান, উল্টে আপনি খুব ভাগ্যবান যাদের ট্রেস করা যাচ্ছে টাকাটা। ট্রেস করা সেই জন্যই তো আমি দাবি করছিলাম। দাবি আপনি করতে পারেন না বস। উনি যদি আমাকে লিখিত দেন যে আমি 40 লাখ টাকা মোট দিয়েছিলাম, 4 লাখ টাকা দিয়েছিলাম, ইনি ইচ্ছাকৃত 4,43,550,000 টাকা মেরে দিয়েছেন মেশিনে, आई विल टेक हिज साइड। चलो ही इज एट द राइट पॉइंट, ही हैज ऑल ऑथोरिटी। टाका जमा करने से पहले उसका पूरा ऑथोरिटी है ये करने का कि पैसा विड्रॉ करने का। ठीक है, हो सकता है कि मैंने आपको गलती से दे दिया, लेकिन लास्ट मोमेंट में मुझे आया कुछ इंस्ट्रक्शन आया कि हमको कम देना है, इसका मतलब आप डाल दीजिएगा, अपने मन से सो तो नहीं है। आज आप 4,53,000 का कर रहे हैं, कल आप बोलिएगा 10 लाख रुपया मार दिया, तुमको 6 लाख रुपया और दीजिए। आप ये भी तो कर सकते हैं। আমি নাই আপনার সাথে, এটাই আমি আপনাকে জানিয়ে দিলাম। উনি আসছেন, রিটার্নে যদি কমপ্লেন করেন আই উইল টেক ইট, আমি ফরওয়ার্ড করবো ওটাকে। আপনি থানাতে গেলেন সাহসের সাথে, আপনি আমাকে কেন জানালেন না? এটা সিএম স্যার ছিল না ওই সময়, আমাকে জানাতেন। উইদাউট পারমিশন আপনি কি করে যেতে পারেন? আমি ভেবেছিলাম ভার্বাল বললে অসুবিধা কি। वर्बल? अरे बाबा, इट इज नॉट वर्बल, इट हैज गॉन आउट ऑफ द ऑफिस, इट इज नो मोर वर्बल। वो आपके ऊपर क्या क्या अरे चार्ज जाके लगाएगा मैं जाने। आपको बोल देता हूँ। वो आपके ऊपर चार्ज लगाएगा सीक्रेसी तोड़ने का, आपने वायलेट किया उस काउंट को। अंडर सेक्शन 6 हर एक बैंकर्स को दूसरे आदमी का कॉन्फिडेंशियल चीज को छुपा के रखना होता है, आपने उसको वायलेट किया है, पनिशेबल। आप जानते हैं इसका पनिशमेंट क्या होता है, मेजर पेनल्टी लगेगा आपके ऊपर और उस पर कोई बचा नहीं पाएगा। दूसरा, किसी का सेल्फ रिस्पेक्ट को आप इस तरह से तोड़े हैं, सब वो चार्ज हमको देगा। मार्केट में पुलिस फोन कर रहा है, उसके चेंबर में पुलिस फोन कर रहा है। बड़ू सब किए हैं किसी तरह से ट्रिगरिंग, तो वो भी आएंगे ब्रैकेट में। देवुदा, एक्चुअली ये आदमी बहुत अच्छा है, इसलिए आप अभी तक यहाँ शांति से बैठे हैं। देवुदा, एक्चुअली ये आदमी बहुत अच्छा है, इसलिए आप अभी तक यहाँ शांति से बैठे हैं। देवुदा, एक्चुअली ये आदमी बहुत अच्छा है, इसलिए आप अभी तक यहाँ शांति से बैठे हैं। देवुदा, एक्चुअली ये आदमी बहुत अच्छा है, इसलिए आप अभी तक यहाँ शांति से बैठे हैं। अगर वो टेढ़ा आदमी होता तो अभी আমার কাছে তো ব্যাপারটা অ্যাপিয়ার হচ্ছে যে এতদিন হয়ে গেলো টাকাটা দিতে চাচ্ছে না, রিফিউজ করছে। আমার কাছে তো অ্যাপিয়ার হচ্ছে যেমন যে আপনি বলছেন যে খুব ভালো লোক, ঠিক আছে, অবশ্যই ভালো লোক। ও কি বললো স্যার আমাকে ফুটেজ, হ্যাঁ সেই ফুটেজটাও তো অনেকদিন ধরে ফুটেজ আপনি দেখিয়ে দিন, আমি টাকা দিয়ে দেবো, এটাই তো বললো।
Did he deny? না, তাহলে ও ফুটেজটাও হচ্ছে না, সেটাও অনেকদিন হয়ে গেল। আরে বাবা, হি ইজ কামিং, তো স্যার তো ডেকেছে ওকে। আপনি নিজে একটু চিন্তা ভাবনা করে দেখে নেন যে আপনি যদি কারো মেশিন ভুল করে আমি 10,000 টাকা জায়গায় 11,000 টাকা থেকে দিয়েছি, নেই হতেই পারে। এটা আমি ওই দিনে লাস্ট পর্যন্ত আমি রেক্টিফাই করতে পারতাম, বাট ইউ হ্যাভ नॉट रेक्टिफाइड दैट। अगर मेरे से गलती हो गया कैश में, बैंक में एक मेनू है, उस मेनू के हिसाब से हम उसको कर सकते हैं रेक्टिफाई। मैंने अपना वाउचर्स भी नहीं देखा प्रॉपर। চার্জ ভি नहीं দেখার প্রমাণ এটা দিলাম, দুটার প্রমাণ আমি দিব, এখানে উত্তর দিব, বাকি সবগুলোর উত্তর আলাদা জায়গায় দেবো। উত্তর তো নাই, যেগুলো কাজ আমি করেছি সেগুলোর উত্তর আছে, যেগুলো করিনি আর আজে বাজেভাবে বলে গেছি, যেগুলো প্রয়োজন পড়েনি বলে করিনি, যা ইচ্ছা তাই বলে গেছে। মানে দুগ্ধপোষ্য শিশুকে শেখাচ্ছে কাজ, 34 বছর 5 মাস কাজ করা হয়ে গেছে তখন আমার। এই যে কার্সার দিয়ে দেখালাম ভাউচার, এই যে ভাউচার হাতে, ভাউচার দিয়ে নাই দেখে এটা নিয়ে এখন ওইদিকে যাবো ওকে খুঁজতে। টাইমটা কত আছে? 15:44:10। ভাউচার হাতে নিয়েছি 43-তে, 34-এর আগে 41 দেখুন। 3 মিনিটের মধ্যে ভাউচারটা আমি হাতে নিয়েছি, কাউন্টার পার্ট দেওয়ার পরে 3 মিনিটের মধ্যে। স্যার আমি ভাউচার দেখে এবারে আমি বুঝতে পারলাম যে মিস্টেকটা আমার হয়েছে। আমি আমার ল্যাঙ্গুয়েজে কথা বলছি, আমার হিসাবে কি ব্যাংক ইজ নট এট অল রেসপন্সিবল ফর দ্য থিংস ইউ আর ডুইং দেয়ার। ব্যাংকের কোনো লায়াবিলিটি নাই কি আপনার টাকা ফেরত দেওয়ার জন্য কোনো অ্যাকশন নেবে। আর আমি যদি এটা ধরে রাখি কি এইটা আপনি করেছিলেন, সৃষ্টি করেছিলেন, তাহলে কোনো ভুল হবে না আমার। আপনি ইচ্ছাকৃত করেছেন। আর আমি যদি এটা ধরে রাখি কি এইটা আপনি করেছিলেন, সৃষ্টি করেছিলেন, তাহলে কোনো ভুল হবে না আমার। আপনি ইচ্ছাকৃত করেছেন। আর আমি যদি এটা ধরে রাখি কি এইটা আপনি করেছিলেন, সৃষ্টি করেছিলেন, তাহলে কোনো ভুল হবে না আমার। আপনি ইচ্ছাকৃত করেছেন, আপনি ইচ্ছাকৃত করেছেন, আপনি ইচ্ছাকৃত করেছেন। है ना, जब मेरा उतना अमाउंट शॉर्ट हो रहा था, मुझे वाउचर्स भी देखना था, मैंने नहीं देखा। স্যার আমি ভাউচার দেখে এবারে আমি বুঝতে পারলাম যে মিস্টেকটা আমার হয়েছে। আমি আমার ল্যাঙ্গুয়েজে কথা বলছি, আমার হিসাবে কি ব্যাংক ইজ নট এট অল রেসপন্সিবল ফর দ্য থিংস ইউ আর ডুইং দেয়ার। ব্যাংকের কোনো লায়াবিলিটি নাই কি আপনার টাকা ফেরত দেওয়ার জন্য কোনো অ্যাকশন নেবে। আপনার রেক্টিফিকেশন মেনু আপনি জানেন, এত পুরোনো লোক আপনি জানেন না রেক্টিফিকেশন মেনু কি হয়। আমি কারো 10,000 টাকা জায়গায় 1 লাখ টাকা জমা দেখিয়ে দিলাম, আমি বেকার করে পর্যন্ত ওটাকে রেক্টিফাই করতে পারি। আপনি করলেন না। এটা তো সেরকম ছিল না, অ্যামাউন্টটা ঠিক দিয়েছি, আমি টাকাটা পাইনি। আপনার সেই দিনে সেই জন্য আমাকে যে ব্যাংকের যেটা প্র্যাকটিস, সেটা শর্ট ফটটা যদি স্টাফ মানে স্টাফ মেক গুড করে দেয়, ব্যাংকের প্র্যাকটিস ক্যাশিয়ার এখন শর্ট হলে ওটা মেক গুড করে দিলে বড়। হ্যাঁ, মেক গুড ইজ সেকেন্ডারি থিং। ফার্স্ট থিং ইজ আপনার টাকা যদি শর্ট হয়েছে, নাম্বার 1 পুরো ছানবিন করবেন কেন শর্ট হয়েছে। সেটা তো হয়েছে সেদিন। ইউ হ্যাভ কাউন্টার পার্ট দিয়েছি 15:40-34, 3:40 40:34। এই মুখ বাড়ালো, এটা মুখ বাড়ালো, দেখিয়ে দিই একবার। মুখ বাড়িয়ে দেখলো 15:41:01।
আমি ক্যাশটা মিলাচ্ছি, টাকা আছে, ক্যাশটা সব না, বড় ডিনোমিনেশন, বিগ ডিনোমিনেশন 2500 অনলি, এটা আমি টাইম টু টাইম মিলাতে থাকি। মিলাতে ফুল প্যাকেট করে দিই, যেহেতু এটা বড় ডিনোমিনেশন সবসময় এটা মেলানো থাকে। ডিটেক্ট করা হয়ে গেছে, এটা আমি ধরতে চললাম, মুশকিল হয়ে যাচ্ছে। চুয়াল্লিশ, 42, 43, 44, 3 মিনিটের মধ্যে আমার ডিটেক্ট করা হয়ে গেছে যে 53,000 টাকা শর্ট, 20টা 2000, 66টা 500। ওই চোর যে জামাটা এনেছিল ডিপোজিটটা, তাতে ওই ডিনোমিনেশনটাই লস ছিল, কাজে এটা যে ওর শার্ট সেটা বুঝতে আমাকে এই যে আমি চলে এসেছি ওখানে মোটামুটি দ্রুত। আমি 1541.34-এ কাউন্টার পার্ট দিয়েছি, $42.34 and less than 3 minutes আমি এটাকে ডিটেক্ট করে আরেকে আমি সবসময় রিকাউন্ট করি কনফার্ম হওয়ার জন্য, কনফার্ম হয়ে তারপরে আমি ওইদিকে গেছি at 15:45 পুরো ব্রাঞ্চের ওই দিকটা ঘুরে অনেকটা পথ। তার আগে এইদিকে আসার আগে, এখানে আসার আগে আমি বাইরে মেন গেট দিয়ে বাইরে গেছি, বাইরে চারিদিকে তাকিয়ে দেখেছি যে আছে কিনা, বিশেষ করে যাকে কাউন্টার পার্ট দিলাম সে আছে কিনা। সাধারণত এতটা পেরিয়ে যাওয়ার কথা না এটুকু সময়, কারণ ভেতরে যতটা যেতে হবে অনেকটাই পথ এবং ভিড় থাকলে তো কথাই নেই, তাছাড়া কেউ কথা বলতে বলতে দেরি করে। আমি তাকে জিজ্ঞেস করলাম, চলে গেলাম বাইরে বেরিয়ে। তখনই একজন বলছিল তো এখনই ছিল, মানে মুহূর্তের মধ্যে চলে গেছে একদম বাইরে, একবার ব্যাক করেছিল তারপরে মুহূর্তের মধ্যে চলে গেছে। আমি ফিরে আসলাম। ফার্স্ট থিং ইজ আপনার টাকা যদি শর্ট হয়েছে, নাম্বার 1 পুরো ছানবিন করবেন কেন শর্ট হয়েছে। সেটা তো হয়েছে সেদিন। ইউ হ্যাভ টু ইনফর্ম টু দ্য দেন ক্যাশ অফিসার কি আমার টাকা শর্ট হয়েছে। হয়েছে সেটা। রিটেনে জানিয়েছেন? রিটেনে না, জানিয়েছেন? রিটেনে জানি, তার মানে সব জায়গায় একটা ল্যাপসেস আছে, পরে আমাকে বলবেন না কিছু। সেদিন ক্যাশ অফিসার জানে, এখানে যে চিফ ম্যানেজার সেদিন ছিলেন তিনি জানেন, তিনি সিসির ফুটেজের ওকে ইমিডিয়েট দেখেছেন, তিনিই বলেছেন এটা ব্যাক আপ করতে হবে, দেখে দাও। যেটা আপনি জানিয়েছেন সেটা উনি জানেন, উনি তো সেই জিনিসটা জানেন না কি আপনি এই অ্যামাউন্টটাকে কম মানে কম অ্যামাউন্ট আপনি রিসিভ করে বেশি অ্যামাউন্ট ঢুকিয়েছেন, উনি তো এই জিনিসটা জানেন না। এই 4 লাখ টাকা রিসিভ করে আপনি 4,53,000 টাকা দেখিয়েছেন মেশিনে। কোন ডকুমেন্ট তো দিইনি, সেই জন্য তো কোনো আমি অফিসে উনি আমাকে যেটা দিতে যাচ্ছেন সেটা বুঝতে পেরেছি, সেটা তো আপনি মানে আপনি অনেক হ্যাঁ এগিয়ে আমি বলেছিলাম, আমি রাত্রিবেলা ইচ্ছা করতে আপনাকে ফোন করি, সকালবেলা আপনাকে বলতে চাইছিলাম না। হ্যাঁ হ্যাঁ, সেটা আমি সেই জন্যই তো বললাম যে এখনও বলতে চাইছিলাম, রিয়াকশন তো হবেই শরীরের মধ্যে, সেটা কিন্তু এখনই যদি না বলি তাহলে আর বিপদ যেটা ঘটেছে আর বেশি বিপদ ঘটে যাবে। উনি আমাকে যে কমপ্লেন লেটার দেবেন আমি ইনস্ট্যান্ট আপনার উপর অ্যাকশন নেব, ইনস্ট্যান্ট। আমি 1 মিনিটও দেরি করবো না, কেন আমি যদি দেরি করি তাহলে আমি প্রবলেম হবে। नमस्कार, आ रहे हैं ना पाँच? আচ্ছা, আইও। এতটা কনভিন্স ওই লোকটাকে আমরা করে রেখেছিলাম, ও বললো আমি সিসিটিভি ফুটেজ দেখে টাকাটা জোগাড় করে রেখে দিয়েছি, দিয়ে দেবো।
एक बार भी तो उसने नहीं बोला सर कि अब पैसे नहीं देंगे, तो बोला कि ठीक है मेरा मन की शांति पे एक फुटेज दिखा दीजिए हमको। सीसीटीवी नहीं लगा पा, आप बोलेगा आज अभी इसी समय আপনি যবে লিগালাইজ করবেন কোনো জিনিসকে তো আমিও লিগালাইজ করব। হ্যাঁ বুঝতে পেরেছি ব্যাপারটা। আমি বারবার আপনাকে বলছি, আপনাদেরকে সবাইকে বলছি মোটামুটি যে আমাকে ওই জোনে, যে জোনে আমি ছিলাম ওই জোনে দয়া করে ফেলেন না। আমি সব সময় ওই বাজে অ্যাকশন নেওয়ার জন্য গিয়েছিলাম। আমি কারো ক্ষতি করার জন্য তো বসিনি রে ভাই। হ্যাঁ ঠিক আছে, এমনি লাস্টলি কারো ক্ষতি করার আগে নিজের ঘুমটা আগে চলে যায়। আপনি এবারে আমাকে স্পেশালি দেখে বলছেন কি আপনার ক্ষতি হয়ে যাবে, আচ্ছা আপনার ক্ষতি আমি করে দেবো, যদি বাঁচতে চান তাহলে বাঁচুন, আমি তো বাঁচবো। আর আমি বাঁচতে গেলে যদি আপনার কোনো কষ্ট হয়ে যায় তাহলে আমার কোনো ইয়ে নেই। আপনি আমাকে টানছেন, ওনাকে টানছেন, দুজনকে টানছেন। আপনি এবারে আমাকে স্পেশালি দেখে বলছেন কি আপনার ক্ষতি হয়ে যাবে, আচ্ছা আপনার ক্ষতি আমি করে দেবো, যদি বাঁচতে চান তাহলে বাঁচুন, আমি তো বাঁচবো। আর আমি বাঁচতে গেলে যদি আপনার কোনো কষ্ট হয়ে যায় তাহলে আমার কোনো ইয়ে নেই। আপনি আমাকে टांचन, ओना के टांचन, দুজনকে টানছেন। सिद्धार्थ, आपका सिद्धार्थ अभी क्या कर सकते हैं? 65 लाख का लोन हो सकता है कि हमारे मालदा ब्रांच के लिए बचाया था, लेकिन बहुत सारा ब्रांच के लिए शायद इतना बड़ा लोन तो देखा भी नहीं है। अगर वो रिटर्न में हमको दिया कुछ भी कि हमको इस तरह से टॉर्चर किया जा रहा है, रात में हमसे पुलिस से फोन करवाया जा रहा है, रात को 10 बजे फोन करता है ऐसे क्यों? সেটা আমি জানি না কখন করে। খালি বরুণ স্যারের সঙ্গে যখন গেছিলাম সেদিন তখনই করে। বরুণ সাহেব প্রবলেম করবেন, উনি অলরেডি হি হ্যাজ বিন रिलीव। हाँ, और जब वो चार्ज में नहीं थे, जब वो रिलीव हो चुके थे तब की बात बता रहे हैं। तो ही इज एनीवे आउट ऑफ इट, पूरी तरह से आउट ऑफ वे हैं। वो तो है ही नहीं थे चार्ज, वो तो थे ही नहीं, वो तो अनऑफिशियली आपके साथ चले गए, जाके बात कर लिए, देयर इज नो प्रूफ। लेकिन हाँ, आपने कंप्लेन यहाँ से गया है, देयर इज अ प्रूफ। থানাতে বসে আছে এখনই, ওকে আমি এখানে ডেকেছিলাম, ও বললো না, থানা থেকে বললো কি না আপনাকে ওইখানে আসুন। এটার জন্যই আপনাকে বললাম সামথিং, আমি কিন্তু কিছুটা যে গন্ধ হয় সে গন্ধ পাচ্ছি। इस तरह उसका बेटा भी तो एचडीएफसी बैंक में उसी दिन बोल दिया था नहीं देंगे, क्या कर लोगे, वो तो थे ही यहाँ पे, हमें छिलें दूसरे दिन सीधा बोला नहीं देंगे। उसको इमोशनली कितना ब्लैकमेल किया गया आपके सामने ही तो बोले थी। वो तो पैसा देने को रेडी था, वो तो बोला हमको एक फुटेज दिखा दीजिए, पैसा अरेंज कर दिए, अब कैसे भी देगा, लेकिन वो देगा पैसा। একবার ও বলে নিয়ে দেওয়া কি ও টাকা দিবে না, একবার বলেছে, ডিনাই করেছে, বলেছে শুধু আমাকে একটা ফুটেজ দেখিয়ে দিন, আই পে। पैसा देने को रेडी था, वो तो बोला हमको एक फुटेज दिखा दीजिए, पैसा अरेंज कर दिए, अब कैसे भी देगा, लेकिन वो देगा पैसा। একবার ও বলে নিয়ে দেওয়া কি ও টাকা দিবে না, একবার বলেছে, ডিনাই করেছে, বলেছে শুধু আমাকে একটা ফুটেজ দেখিয়ে দিন, আই পে। কোনো উপায় তো আসলে তবে তো জানা যাবে কি হলো। ঠিক আছে, আমি সারেন্ডার করে দেবো। ঠিক আছে, আমি সারেন্ডার করে দেবো। ঠিক আছে, আমি সারেন্ডার করে দেবো। করবো না এই ভুল স্বীকার করবো, বুঝলেন? সারেন্ডার মানে আমি কোনো প্রসেস করবো না এই ভুল স্বীকার করবো, বুঝলেন? সারেন্ডার মানে আমি কোনো প্রসেস করবো না এই ভুল স্বীকার করবো, বুঝলেন? স্যার যেটা বিশাল স্যারকে বললাম, আপনি শুনে যে কোনো ওয়ে আউট বা কোনো মানে আমি আর ঠিক আছে, আমি সারেন্ডার করে দিলাম। আমি এখানে নাই, আমি এটাতে আর আপনি এখনো দেননি, দেওয়ার পর তো আপনি বলবেন। বললেন না, আমি এই সপ্তাহে নাই। ঠিক আছে, শুধু এটাই নয় দেবদা, বলতে খুব দুঃখ হচ্ছে, ফিউচারতেও এই সব টাইপের যদি কোনো জিনিস দেখি আমি আপনার সাথে নাই। দ্বিতীয়বার তো হবেই না, ठीक है ना विशाल, মিস্টেক তো হবে না এই ধরনের লোক। हम अपने स्टाफ को बहुत ज़्यादा सपोर्ट देते हैं, शायद सबसे बड़ा गलती यही होता है। हम जब देखें कि वो बोल रहा है कि नहीं देंगे पैसा, तो हम तुरंत अपना लाइन ऑफ एक्शन तुरंत चेंज किए उनके। हम देखें कि आदमी गर्म हो रहा है, तुरंत बैकफुट पे आया, बैकफुट पे आके बोले नहीं ये इस तरह से नहीं होगा, इसको इमोशनल थोड़ा टाइम टेकिंग है, बट चलो निकाल दिया जाए। और सर जैसे ही फर्स्ट डे हमको पता चला था उस दिन हम बोले ठीक है पार्टी बहुत अच्छा है, कोई दिक्कत नहीं है। हम तो उसको आज से नहीं, আপনি আজকে জেনে জানতেন, আমি ওকে 3 বছর থেকে জানছি, আমি তো প্রথমেই জানালাম
ठीक है, ऐसा तो हो ही नहीं सकता है। विष्णुदा का अगर ऐसा कुछ है तो ठीक है, सॉर्ट आउट हो जाएगा, डेफिनेटली सॉर्ट आउट हो जाएगा। नहीं, वो आदमी एक्सेप्ट कर रहा है ना, तो एक्सेप्ट कर रहा है, हाँ, तो एक बार वो डिनाई आप अगर उसकी जगह पर रहते ना, आप ना बोलो, आपको চ্যালেঞ্জ করছে সেটা বলা যাচ্ছে না, কিন্তু উনি না বস। বললেন যে না, এটা হতেই পারে না। ও পয়সাওয়ালা লোক আছে কিন্তু খুব সহজ ভাবে থাকে, এমন তো নয় যে পয়সাওয়ালা লোক নয়। ইজ ভেরি মানে সেটা তো ডিপোজিট দেখে বুঝতে পারি, 5 লাখ অ্যাবাভ পার ডে ট্রানজাকশন করে। এটা হয়নি আমার মনে হয় একদম। আমি করে দিচ্ছি। মোটামুটি কিছু একটা বলি গেছে। অ্যাক্টিভেশন আছে ঠিক আছে। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। ঠান্ডা মাথা দিয়ে আপনি একটু কাছে না, আমি ঠান্ডা মাথায় তো ঠিক আছে, বিশাল কিন্তু একদম পরেশান। রাত্রিবেলা আমাকে ফোন করেছে, আমি জিজ্ঞেস করি কবার ফোন আমার রিং করেছে। আপনাদের জন্য আমি আমার ওয়াইফের ফোন পর্যন্ত কেটে দিই। स्टाफ फर्स्ट, स्टाफ से पहले गार्ड, गार्ड का अगर फोन आ जाएगा तो स्टाफ का ही फोन कर देंगे, आरएम का ही फोन कर देंगे, तुरंत सबसे पहले गार्ड। स्टाफ फर्स्ट, स्टाफ से पहले गार्ड, गार्ड का अगर फोन आ जाएगा तो स्टाफ का ही फोन कर देंगे, आरएम का ही फोन कर देंगे, तुरंत सबसे पहले गार्ड। वहाँ पे तो बहुत डांटते थे। गार्ड ऐसे ही फोन करके बोला, सर हैप्पी न्यू ईयर। हमने कहा तू हैप्पी न्यू ईयर कर रहा है बेटा, तुमको चट्टा कहीं का हैप्पी न्यू तो सुबह भी बोल सकता था हमको। तो गार्ड को वहाँ पर अब जाना गार्ड अगर फोन करेगा सेंस खराब हो जाता है एकदम आदमी का। রাত में 2 बजे ফোন করতে চেক করতে আমি বরুণ স্যারের সঙ্গে আর কি যোগাযোগটা খুব বেশি। আমি কিন্তু আত্মীয়তার সূত্রে যাইনি, আমি থেমেছিলাম। শোনো না, শোনো না, তারপরে আমি যেটা বলছি, আমি এখন বরুণ স্যারকে দিয়ে বা আমার কাছে নাম্বার আছে, ফোন করি যে এটা আমাদের সলভ হয়ে গেছে, এই ধরনের এটা করে দেবো। তারপরে এদিকে আমাদের কাছে কালকে তো সিচুয়েশন আমি জানি না, আপনি পুলিশের কাছে জানেন, গিয়েছেন, আপনি জানেন না, আপনি তো হ্যাঁ, তাহলে ঠিক আছে, এখন আপনি ঠান্ডা মাথা দিয়ে কাজ করুন, ওকে আসবেন। ঠান্ডা মাথা তো মুশকিল হয়ে গেল, দেখি থেকে শর্ট ব্রেক। 1 ঘন্টা, হ্যাঁ, আপনি হাই ভ্যালুর কাছে বলছেন। 1 ঘন্টা নর্মাল থাকুন। আমি ট্যাবলেটও খেয়ে নেবো, এটা এগুলো আমার মানে নানা রকম অসুখ আছে, এই পালপিটেশন কমানোর। তো একটু হাত থেকে বেরিয়ে গেছে, দেখি না দেখুন, ঠিক আছে, আমি সারেন্ডার করে দিলাম পুরো। ঠিক আছে, ওটা আসুন, কারণ এটা তো বিরাট ফ্যাক্টর যে আমি চাকরি জীবনের শেষ প্রান্তে আর কি। 31 মাস হচ্ছে এখন, যদিও এটা তো বিরাট ফ্যাক্টর যে আমি চাকরি জীবনের শেষ প্রান্তে আর কি। 31 মাস হচ্ছে এখন, যদিও করে দিলাম পুরো। ঠিক আছে, ওটা আসুন, কারণ এটা তো বিরাট ফ্যাক্টর যে আমি চাকরি জীবনের শেষ প্রান্তে আর কি। 31 মাস হচ্ছে এখন, যদিও পেনশনার হওয়ার পর আমি যে ইউনিয়নের সদস্য, ইনি সেই ইউনিয়নের সেক্রেটারি। ইনি মালদাতেই থাকেন। স্টেট ব্যাংকে কাউন্টার থেকে টাকা চুরি হলো আমার কাউন্টার থেকে। চোর ব্যাংকের চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার ও ক্যাশক্রেডিট লোন ম্যানেজারের সঙ্গে কোনো এক বোঝাপড়ার মাধ্যমে নিরাপদেই থাকলো। এমনকি আমাকে 53,000 টাকা যে ফেরত দেওয়ার কথা ওই মহান চিফ ম্যানেজার বলেছিলেন, সেই টাকাটাও মেরে দিল, ফেরত দিতে হলো না। সেই খুব ইম্পর্ট্যান্ট ক্রেডিট কাস্টমারটি নিশ্চয়ই স্টেট ব্যাংকের মালদা শাখার চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার ও ক্যাশক্রেডিট লোন ম্যানেজার বিশাল কুমারের আনুগত্যে এবং আমার চাকরি খাওয়ার কাজ মসৃণভাবে সম্পন্ন করায় তাদের ওপর ভীষণ খুশি। তাকে থানায় ডেকেছিল বলে নাকি তার সম্মানে লেগেছিল। সবাই কাস্টমার করলো, আমি কিন্তু কখনোই সেই কাস্টমার নিয়ে কোনো কথা বলিনি। এটা আমি ব্র্যাকেটে বলছি, বলা দরকার। আমার কাছে চোরই ছিল একমাত্র বিষয়, কারণ ওই কাস্টমারের সঙ্গে আমি একদম প্রথম দিন ঘটনার সঙ্গে সঙ্গে মানে বুঝতে পারার সঙ্গে সঙ্গে ফোন করা ছাড়া, ফোন করেছিল অন্য ক্যাশিয়ার, আমার সঙ্গে কথা হয়েছিল সামান্য 1 মিনিট বোধহয়। তারপরে আর কখনো আমি তার সঙ্গে কথা বলিনি, কথা হয়নি। আমি বলতেই বা যাবো কেন, এটা ব্যাংকের কাজ। ব্যাংক বলেছিল টাকাটা উদ্ধার করে আমাকে ফেরত দেবে, চোরকে পুলিশের হাতে তুলে দেবে।
কাজেই আমাকে সবকিছুতেই ভীষণ ইম্পর্টেন্ট কাস্টমারের সঙ্গে জড়াচ্ছে, এটা মিথ্যাচার একটা। যদিও আমার কোনো যায় আসে না তাতে, কিন্তু সত্যিটা তো জানা দরকার। চোরি আমার কাছে চোরি একমাত্র বিষয় ছিল। আমার 53,000 টাকা উদ্ধার করার কথা ছিল চোরের কাছ থেকে, আর প্রথম দিনের ফোনে কথা ছাড়া তাকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না। আমি পরে কখনো তার সঙ্গে কথাও বলিনি, আমি শুধু চোরের পরিচয় দিতে ওই কাস্টমারের উল্লেখ করেছি। আর প্রথম দিন তাকে ডাকা হয়েছিল 5ই জুন বিকেলবেলা ক্যাসকেড সেকশনে। সেই চোরের মালিক ক্যাসকেড খুব ইম্পর্টেন্ট কাস্টমার হিসেবে, এবং চোর যে চুরি করেছিল ক্যাসকেড কাস্টমারের যে কর্মচারী, দুজনকে ডাকা হয়েছিল। তখন এই খুব ইম্পর্টেন্ট কাস্টমার আমার বলেছিল, আমার খুব সম্মানে লেগেছিল, এবং আমি এটা তখন অনেককে বলেছি, হয়তো মনে নাই অনেক কিছুই, তাদের মনে থাকার কথা না, আমাকেই তো ভুলে গেছি যে আমি একজন স্টাফ। সে বলেছিল, দেখেন টাকা ব্যাংকের মধ্যেই আছে, চুরি টুরি হয়নি, এবং শেষ অব্দি ব্যাংক সেই কথাই বলেছে, সেই কথাই প্রচার করেছে যে চুরি টুরি কিছু হয়নি। ব্যাংক কাস্টমার যা চেয়েছিল বা যে বলেছিল সেই কথাটা, তার কথাটা রাখতে সাহায্য করেছে, চোরের কথাও রাখতে সাহায্য করেছে। চোর সেদিনই বলেছিল, দুজনের দুটো কথা আমার খুব মনে আছে। চোর বলেছিল, আমাকে কেউ কিছু করতে পারবে না, আমার অমুক আছে তমুক আছে ইত্যাদি। আর ব্যাংকের কর্তৃপক্ষের চোখ বুজে থাকার মাধ্যমে ওই অপরাধী বলাও মুশকিল, আজকাল সবাই অপরাধীকেই বেশি কদর করে ও সমর্থন দেয়। দুইজন অফিসারও যার পড়নায় আনন্দিত, কারণ সবার নেওয়া শপথ পূরণ হয়েছে। চোর শুধু একবার ব্যাংকে এসেছিল, চুরি করার দিন যখন ব্যাংকে ডাকা হয়। সে বুক চাপড়ে বলেছিল, আমাকে কেউ কিচ্ছু করতে পারবে না, আমার অমুক আছে তমুক আছে ইত্যাদি। চোরের মালিক সেই প্রথমবারই ব্যাংকে এসে বলেছিল, দেখেন ওই টাকা চুরি হয়নি, ওই টাকা ব্যাংকেই কোথাও আছে। পরে বাজারে সেটাই প্রচার হয়েছে, ব্যাংক থেকে প্রচার করা হয়েছে, চিফ ম্যানেজার বলেছে ব্যাংক থেকে কোনো টাকা চুরি হয়নি। তবে ওই চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার ও ক্যাশক্রেডিট লোন ম্যানেজার বিশাল কুমার কিভাবে সন্তুষ্ট হয়েছে সেটা আমার জানা নেই। আর পেনশনার্স ইউনিয়নের সেক্রেটারি আমার কাছে ওই শয়তান লোকগুলোর একজন নির্দোষ ক্যাশিয়ারকে অত্যাচারের জর্জরিত করে, ভয় দেখিয়ে, অপমান করে চাকরি ছাড়া করে দিল কেন, তার যৌক্তিকতা প্রতিষ্ঠা করতে একটুও লজ্জাবোধ নেই। এটা আমি বলতে চেয়েছিলাম। আমাদের পেনশনার্স ইউনিয়নের নির্লজ্জ সেক্রেটারি কিভাবে সুপারি নিয়ে স্টেট ব্যাংকের ম্যানেজমেন্টের হয়ে আমার সঙ্গে যে দুর্ব্যবহার করেছে, অত্যাচার করেছে, আমাকে চাকরি ছাড়তে বাধ্য করেছে, সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করছে কিভাবে। এটা কল রেকর্ডটা দেওয়া আছে, ওটা ভিডিওর আকারে দিয়েছি। আমি কথাগুলো সেই বলিনি কথাগুলো। আমাদের ইউনিয়নের সেক্রেটারি হয়েও কেন আমার বিপক্ষে গিয়ে ওই ম্যানেজমেন্টের কি মনে হয়েছে সেটা আমাকে বোঝাতেই বেশি আগ্রহী। আমার বিরুদ্ধে গিয়ে, আমাদের ইউনিয়ন সেক্রেটারি হয়েও কেন আমার বিরুদ্ধে গিয়ে ওই ম্যানেজমেন্টের কি মনে হয়েছে সেটা আমাকে বোঝাতেই বেশি ব্যস্ত। ইউনিয়ন মানে তাই, আমাদের ইউনিয়ন যখন চাকরিরত অবস্থা ছিলাম তখনও ইউনিয়ন যা ভূমিকা পালন করতো, পেনশনার্স ইউনিয়নে আমার ধারণা ছিল না এত বয়স্ক লোকরা তারাও এরকম ক্ষতি করতে পারে মানুষের, নির্লজ্জভাবে সবাই সমর্থন করতে পারে, এটা আমি ধারণাই ছিল না। বহু জিনিস শিখলাম, সবকিছুই খারাপ যদিও, এবং সবকিছুই আমার বিরুদ্ধে গেল, আমার ক্ষতি হলো। কিন্তু ইউনিয়ন মানে ইউনিয়নের কাজ, তাই আমাদের ইউনিয়ন ওটাই ছিল। অনেকে বলবে ইউনিয়ন কেন জানায়নি, ইউনিয়নকে তো অবশ্যই জানিয়েছি। একটা কথা বলতে পারি, অনেকেই ভুল বলে ওপর মহলের আরএমকে কেন জানায়নি। আরএম এর অজান্তে এবং অথবা ইউনিয়নের অজান্তে একটা চোরকে বাঁচাতে আমাকে অত্যাচার করে, অপমান করে, ভয় দেখিয়ে চাকরি ছাড়া করে দিল, এটা হতে পারে না। এটা আরএম থেকে শুরু করে সর্বোচ্চ মহল অব্দি সবার জানা আছে, আগেই জানা ছিল, অন্তত আরএম অব্দি তো জানা ছিলই, ইউনিয়নে জানা ছিল, সবারই জানা আছে। কেউ কোনো আমাকে সমর্থন করছে না, উল্টে তারাও আমাকে অপমানজনক কথা বলছে। সেই জন্য আমি ইউনিয়ন করে কখনো লাফাই না।
কারণ ইউনিয়ন মুখ দেখে কাজ করে, আমার মুখ দেখে তাদের পছন্দ হয় না। 35-34 বছর 7 মাস 10 মাস শুধু শুধু এই ইউনিয়নের চাঁদাটা দিয়েছি, কত টাকা হয়েছে। আর সে যদি স্টাফ অ্যাসোসিয়েশনের কথা বুঝিয়ে থাকে তাহলে মিথ্যা কথা বলছে। এই যে ইউনিয়নের কথা জিজ্ঞাসা করেছে, পেনশনার্স অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ নিয়েই আমি তো সেদিন একটা চিঠি দিয়েছিলাম, আবেদনপত্র অ্যাপিল, যে আমার সঙ্গে এরকম করা হয়েছে ব্যাংকের, এই বিষয়ে আমি সুবিচার প্রার্থনা করছি। সেক্রেটারি পাল্টে যাওয়ার পর নতুন সেক্রেটারিকে আবার দিলাম, কারণ আমি জানি ওটা আগের সেক্রেটারির কাছে থেকে গেছে, নতুন সেক্রেটারি হাতেও দিয়েছি। তা সত্ত্বেও ইউনিয়নের বিষয়ে কিসব কথা বলেছে ওটা শুনলে বোঝা যাবে। ইউনিয়ন নিয়ে আমি মাথা কামাই না, মনে রাখি না। তবে এইটা প্রকাশ করতে বাধ্য হলাম দুটো কারণে। যে এক নম্বর হচ্ছে এর স্বীকৃতি আছে যে চুরি হয়েছে, চোর চুরি করেছে টাকা, এবং আমার সঙ্গে ব্যাংক যা করেছে ঠিক করেনি, এটা স্বীকার করেছে এই সেক্রেটারি পেনশনার্স ইউনিয়নের। আর আমার বিরুদ্ধে, আমার সমর্থনে না গিয়ে আমার বিরুদ্ধে কথা বলার ব্যাপারটা আমি বলতে পারবো না কেন, এটা খুবই হাস্যকর, এবং এটা জানি না কে কিভাবে নেবে। এটাই আমাদের ইউনিয়নের নেচার, পেনশনার্স ইউনিয়নেরও। সে যদি স্টাফ অ্যাসোসিয়েশনের কথা বুঝিয়ে থাকে তাহলে মিথ্যা কথা বলছে, এটা কোনো অন্যায় কিছু না। শুধু বলতে পারি ইউনিয়নের সমর্থন পুষ্ট চক্রান্ত ছাড়া কারোর চাকরি খাওয়া সম্ভব নয়। স্টাফ চুরি করার মতো অন্যায় করলেও অনেক সময় ইউনিয়ন তাকে রক্ষা করে। সমস্ত বিষয়টাতে শুধু যে একমাত্র নির্দোষ, অর্থাৎ আমি ক্যাশিয়ার, আমার এই সব রকম ক্ষতি হয়ে গেল। সংশ্লিষ্ট আর সবাই দোষী, অপরাধ করেছে, সবাই কিছু না কিছু ভাবে কোনোভাবে লাভবান হলো, ভালো কিছু পেল, পুরস্কার পেল ইত্যাদি। আমার 53,000 টাকা মারা গেল, আমার চাকরি গেল, আর চাকরি যাওয়া মানে সবকিছু হারিয়ে যাওয়া। অর্থ, শারীরিক ও মানসিক সুস্থতা, সুখী পারিবারিক জীবন, ছেলে মেয়ের সুন্দর ভবিষ্যৎ, সামাজিক মান মর্যাদা, সবকিছুই আমি হারালাম। লেখার সময় ছিল 1 বছর পার হয়ে গেলে অপরাধের মেয়াদ শেষ হয়ে, ও না, এই যে সেক্রেটারিয়াতে বলেছে যে 1 বছর হয়ে গেছে, আমি কাউকে জানাইনি ওইটা নিয়ে। 1 বছর পার হয়ে গেলে অপরাধ। স্টেট ব্যাংকের পেনশনার্স ইউনিয়নের সেক্রেটারির যে ওকালতি করা ব্যাংকের হয়ে, সেটা বলছিলাম, সেটা মাঝখানে কেটে গেল ভিডিওটা। 1 বছর পার হয়ে গেলে অপরাধের মেয়াদ শেষ হয়ে যায়। চুরি ডাকাতি খুন খারাপি করে 1 বছর লুকিয়ে থাকো, কিংবা 1 বছর থানা পুলিশ উকিল কোর্ট কেউ কোনো সাড়া যদি না দেয়, তাহলে 1 বছর পরেই খাল্লাস। কোর্টের বিচারপতি জানেন না যে আমার মামলাটা করেছিলাম, যে আমার থানায় যাওয়া অপরাধ। তাই উনি রায়ের মন্তব্যে লিখেছেন যে আমি কেন থানায় জানাইনি, সেই জন্যই আমার মামলাটা খারিজ হয়ে গেল। আর ব্যাংক আমি কেন থানায় গেছি, এই অপরাধে আমার চাকরিটা খেলো। মহামান্য বিচারপতি ব্যাংকের উকিলের কথা অনুযায়ী বললেন যে আমি স্টেট ব্যাংক কর্তৃপক্ষ বাদে অন্য সব, মহামান্য বিচারপতি ব্যাংকের উকিলের কথা অনুযায়ী বললেন যে আমি স্টেট ব্যাংক কর্তৃপক্ষ বাদে অন্য সব অপ্রয়োজনীয় জায়গায় অভিযোগ পাঠিয়েছি, কিন্তু আমি শুধু প্রথমটা জাতীয় মানবাধিকার কমিশনে পাঠিয়েছি। সেটা আমি পাঠাতামই। ব্যাংককে পাঠাতে একটু সময় নিয়েছি, কারণ আমার টাকা পাওয়ার আগে আমি ভরসা পাচ্ছিলাম না। এটা এখনো তো প্রমাণ, তো ব্যাংকের একজন কাউকে তো আমি ভরসা করতে পারি না। আমার অভিযোগগুলো তো চেয়ারম্যানকে ছিল, আর এখানে একটাও স্টাফ সমর্থন করেনি। নিচু থেকে ওপর সর্বোচ্চ পদ অবধি কেউ আমার জন্য এতটুকু চিন্তিত ছিল না, বা আমার অভিযোগে কর্ণবোধ করেনি, ভ্রুক্ষেপ করেনি। তাই মানবাধিকার কমিশনে পাঠাতামই। এবং আমার সবচেয়ে ক্ষতি যেটা হয়েছে, বিভিন্নভাবে আমার মানব অধিকার হরণ করে নেওয়া হয়েছে, নষ্ট করে দেওয়া হয়েছে, সেগুলোর বিরুদ্ধে তো আমি বিচার চাইবই।
আমি মানবাধিকার সম্পর্কে খুবই সচেতন বরাবরই, এবং ব্যক্তিগত যে পার্সোনাল রাইট এগুলো নিয়েও এই ব্যাপারে আমি খুবই সচেতন, এসব নষ্ট হতে দিতে চাই না। কাজে মানবাধিকার কমিশনে যেতামই, কারণ আমার প্রচন্ডভাবে মানবাধিকার আক্রান্ত হয়েছে বলেই আমি প্রায় মৃত্যুর দরজায় পৌঁছে গিয়েছিলাম, তাই প্রাণ বাঁচাতে আমাকে চাকরি ছাড়তে হয়েছে। এবং আমি ব্যক্তিগতভাবে মানবাধিকার ও ব্যক্তিগত অধিকার সম্পর্কে খুবই সচেতন, এই দুটো আমি সহজে ছেড়ে দিতে পারি না। কিন্তু সেই প্রথমটার পর 8 বার ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে প্রথম অভিযোগটা দেওয়ার পর। হ্যালো, কে? হ্যাঁ দেবু, হ্যাঁ, কে? হ্যাঁ হরি বলছি। ও আচ্ছা, হরিশঙ্কর দাস তো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হরিশঙ্কর দাস। আচ্ছা, এটা তোমার নাম্বার সেভ করে নেবো, এখন তো অফিসের নাম্বার না। না, এখন আমার এই নাম্বারটাই আমার পার্মানেন্ট নাম্বার, ঠিক আছে? একটাই নাম্বার, পার্মানেন্ট নাম্বার। আচ্ছা, সেই জন্য ফোন করলাম, সেটা হচ্ছে যে একটু আগে, জাস্ট মানে 2 মিনিট আগে, 5 মিনিট আগে ম্যানেজার এইটার ফোন করেছিল, ঠিক আছে? ম্যানেজার এইটার ফোন করে বললো যে দেবব্রত দাসকে আপনি এখনই বলুন যে উনি একটা ফেসবুকে একটা ইয়ে দিয়েছেন, ব্যাংকের একটা ভিডিও দিয়েছেন, যে পোস্ট করেছেন, ওটাকে ইমিডিয়েটলি ডিলিট করার জন্য। এটা কিন্তু মানে বললো খুব সিরিয়াসলি ব্যাপারটা, যে ওটা ডিলিট না করলে তুমি ব্যাংকের, যেহেতু তুমি চাকরি করছিলে, হ্যাঁ, তুমি ভেতরের সিক্রেসি কাজ করতে পারো না, মিডিয়াতে দিতে পারো না। এই জিনিসটা দিলে ব্যাংক কিন্তু এফআইআর করবে কিন্তু, তুমি ইমিডিয়েটলি ডিলিট করতে, এটা কিন্তু তোমাকে বলছি। আচ্ছা, ঠিক আছে, আমি একটু বাজারে যাচ্ছি, বাজার থেকে এসে করছি। তুমি একবার দেখেছো কি? তুমি একবার দেখো, ব্যাংক সবকিছু করতে পারবে আর আমাকে এইভাবে টাকা তাড়িয়ে দিবে, চুরি আমার চুরি গেল। আমার যেটা ব্যক্তিগত মত যেটা আর কি বলছি আর কি, আমি মানে এই ব্যাপারটা নিয়ে আমাদের ইয়ের মধ্যে আলোচনা করেছি, আমাদের ইয়ের মধ্যে ফোন করছে। আচ্ছা, তুমি একটু তুমি কাটো তো ফোনটা, আমি এখনই তোমায় রিং ব্যাক করছি। আচ্ছা, হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে আমরা নিয়ে আলোচনা করেছি, আলোচনা করে এটা হচ্ছে আমাদের যেটা মনে হয়েছে আর কি, যে ঘটনাটা ঘটেছিল ধরো তোমার প্রায় আজ থেকে 1 বছর আগে, জুন মাসে 1 বছর আগে বা 9 মাস আগে। হ্যাঁ, হ্যালো, 5ই জুন 1 বছর পেরিয়ে গেছে। হ্যাঁ, 9 মাস আগে বা 1 বছর আগে, যখন তুমি এটা দিয়েছিলে বা যাইও। হ্যাঁ, তো বলতে যখন যে জিনিসটা নিয়ে যা করার ছিল, দরকার ছিল আর কি, এই জিনিসটা তখন তো মানে করা হয়নি। মানে তুমি অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে যে তুমি চুপচাপই থেকে গেছো। না, ভয়ে আমাকে চুপ করিয়েছে, ভয়ে তো চাকরি করলাম। না, ভয়ে চুপ করেছি, মানে এটা তোমাকে কোনো সময় মানে টিকবে না কথাটা বলছি। তোমাকে তুমি ভয় দেখায়, তুমি তারপর তুমি 1 বছর পর তুমি জানাও যে আমার ভয় দেখিয়েছিল, তাহলে তোমার এই ঘটনা ঠিক না। এখন তুমি বুঝতে পারছি, এখন যে কোনো ঘটনাতেই হচ্ছে, যে কোনো কিছু করতে গেলেই সঙ্গে সঙ্গে জানানোর ব্যাপারটা আছে। এবার তুমি মানে এটার বক্তব্য, এখানকার যেটা বক্তব্য হচ্ছে যে তখন তোমার 1 বছর আগের ঘটনা, এরকম একটা ঘটনা ঘটলো, এরকম যে তুমি মালদা ব্যাংকের উপরই তুমি ভরসা করে থেকে গেলো, তুমি আর কোথাও তুমি জানো না নেই যে ধরো তুমি যে তোমার হচ্ছে অ্যাসোসিয়েশন ছিল, তারপর হচ্ছে তোমার যে আরএম ছিল, ঠিক আছে, আরএম স্যার ছিল, বা যারা ছিল আরো উপরেও ছিল, যদি আরএম স্যার কথা না শুনে তাহলে তুমি বলতে পারতো বিভিন্ন জায়গাতে। হ্যাঁ, এরকম ব্যাপারটা তোমারও হয়েছে। এখন যাই হোক, তো এটা এখন ঠিক কি বেশি এটা নিয়ে যাচ্ছি না আলোচনায়, কারণ ওটা নিয়ে কোনো ইয়ে নেই। এখন যেটা মানে এইচআর ম্যানেজার যেটা বললো, আরএম স্যারের কথা সন্দেহ করে যেটা বললো, ইমিডিয়েটলি বললো ওটা ডিলিট না করলে কিন্তু এখনই কিন্তু এফআইআর করবে। সুতরাং এখন তুমি আমার মনে হয় যেটা একজন তুমি ওটা করে দেওয়াই ভালো মনে হয়, যে অফিসিয়াল সিক্রেসি অ্যাক্টে তোমাকে ফেলবে আর কি। এইরকম জিনিস, হ্যাঁ, ছবিটা নিয়ে সমস্যা, শুধু ছবিটা নিয়ে, ফেসবুকের ভিতরে ঘটনা নিয়ে, হ্যাঁ, এগুলো নিয়ে সমস্যা আর কি। আমি ঘুরিয়ে আমার জীবনীতে লিখেছি আমার এরকম ঘটনা ঘটেছে, কোনো ব্লেম করে দেখবো। আচ্ছা, আমি করে দেখিনি। হ্যাঁ, তুমি যাই হোক, তুমি যেটা আমার মনে হয় তাহলে ছবিটা নিয়ে বলছো, যাই হোক তুমি বলছি যে ডিলিট করতে ইমিডিয়েটলি। হ্যাঁ, তুমি ডিলিট করে দাও। আমার মনে হয় যে এটাই, এই ব্যাপারটাই জানো তো, আমারও তো খুব দুঃখজনক মনে হয়েছে। এই ঘটনা খুব জানতামই না, পরে জানলাম আর কি ব্যাপারটা। আর এটা হচ্ছে, আর এটা এদের কথা হচ্ছে যে আমরা তো ওকে চুপ করে থাকতে বলেছিলাম, যে বলেছিলাম যে স্টেট পার্টি বলেছিল টাকাটা দিয়ে দেবে বলেছিল। হ্যাঁ,
কিন্তু ও কেন থানায় গেল? থানায় বলছে আর কি, যেটা থানায় যাওয়ার জন্য ও এখন পার্টিতে আত্মীয় আমি আগেই বলে রেখেছিলাম থানায় যাওয়া বলেছিল, কোনো অফিসিয়ালি ডায়েরি হয়নি, কিছু হয়নি। ঠিক আছে, আমি আর না এটাকে কিছু হয়নি, কিন্তু মানে করে গেছে। এদের ভার্সন হচ্ছে তুই কেন থানায় নিলে, থানার দিক থেকে ওদের যত কিছু বলেছে বলে এইটা ওদের প্রেসিডেন্ট লেগেছে, নাহলে আমরা টাকাটা দিয়ে দেবো বলেছিলাম, টাকাটা দিয়ে দিতাম, কয়েকদিন দেরি হচ্ছিল টাকাটা দিয়ে দিতাম, কিন্তু এখন আর আমরা কোনো ওটা থেকে ফিরে আসবো না। এই হচ্ছে যাই হোক। এত বড় একটা সিনিয়র স্টাফকে চাকরি ছাড়তে হবে, তার উপর অত্যাচার করতে হবে মানসিক, এটা কি অত্যাচার করার অধিকার আছে? এটা তো ভীষণ দুঃখজনক, আমার পুরো ঘটনাটা শুনে আমার ভীষণ দুঃখজনক মনে হয়েছে, কিন্তু তুমি একদম তুমি চুপচাপ থেকে গিয়ে তুমি কাউকে কোনো কিছু বলে অনেককে বলেছি, সবদিকে এরকম টাকার ঘটনাটা, হ্যাঁ এরকম একটা টাকা শর্ট দিচ্ছে এরকম একটা, হ্যাঁ কিন্তু এরকম যে মানে এই জন্য চাপ সৃষ্টি করে ব্যবহার করতে ব্যবহার খারাপের জন্য ব্যবহার খারাপের জন্য তোমার হচ্ছে যে তুমি তোমাদের নাকি অ্যাক্সিডেন্ট ওটা আমি বলেছি, ওটা কি যেরকম আমাদের না আমি চাকরি করবো না। সেই হোক, এটা এই কথা। এখন আমার সঙ্গে কি করে চাকরি করবো? আমার চুরি করলো আর আমাকেই যে অত্যাচার করে চাকরি ছাড়া করলো, এরকম ব্যাংকে আমি আর চাকরি করবো কিভাবে? অন্য জায়গায় করা যেত, অন্য জায়গায় করা যেত, করা যেত। আচ্ছা যাই হোক, তো তুমি শোনো, এখন তোমাকে যেটা বললাম তুমি কিন্তু এটা করে তুমি আমাকে একটু জানাও যে কি করলে না করলে, ঠিক আছে? হ্যাঁ এখন এটা কিন্তু একদম মানে খুব মহলে নিয়েছে আর কি, মানে উপর মহলে বেশ কথা নিয়েছে। আমাকে বললো আমাকে বললো আপনি অ্যাকচুয়ালি মানে এইটা ম্যানেজার যেটা বললো আপনি, আমি ওনাকে বললাম যে আপনার কাছে পাঠাবো কিনা কোনো কিছু ইয়ে ছিল, বলছে না আপনি আমার কাছে দরকার নেই, আপনি ওনাকে একটু বোঝান, বুঝিয়ে আপনি এটা করুন, নাহলে কিন্তু মানে RM স্যার বলে দিচ্ছি আমরা কিন্তু এক্ষুনি কিন্তু ব্যবস্থা নিচ্ছি কিন্তু। হ্যাঁ তুমি ডিলিট করে তুমি আমাকে একটু মানে যেটা ওনার কথা যে ডিলিট করে আমাকে জানিয়ে দিচ্ছে, তুমি যদি আমাকে জানিয়ে দাও আমি আমি জানিয়ে দেবো, এটা বললো আর কি। ইয়ে করো, ঘন্টাখানেক পরে বলছি, আমি একটু দোকান যাচ্ছি, দোকানগুলো করে দিই, আমার দেরি হয়ে গেল। আচ্ছা ঘন্টাখানেক পরে আমি তাহলে ওনাকে বলে দিচ্ছি যে ঘন্টাখানেক পরে উনি জানাবেন আমাকে, ঠিক আছে? বাইরে গেছি বাজারের দিকে। আচ্ছা বাজারে দিয়ে গেছে এখন, ঠিক আছে ঘন্টাখানেক পর জানাচ্ছি আমি এটা বলে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। কেন শোনো ব্যাপারটা হচ্ছে যে দেখো চিন্তা মানে ব্রড চিন্তা করে আরো এর মধ্যে যদি এখন ব্যাংকটা বড় অফিসিয়াল সিকিউরিটি একটা তোমাকে বললো যে তুমি বললো যে চাকরি তো একদম ছেড়ে দিলেও তার বলছে ভিতরে জিনিস পাস করতে পারে না, এই সমস্ত বলছে আর কি। হ্যাঁ তো এখন এটা বলছে আমার মনে হয় কোনো একটা হায়ার লেভেল অব্দি দিয়েছে আর কি। হ্যাঁ ঠিক আছে, তার জন্য বলছে পোস্টটা ডিলিট করতে। ঠিক আছে, আমি তাহলে বলে দিচ্ছি 1 ঘন্টা পর আমি জানিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এটা আমি পরে আমি চুপ করে থাকতে পারবো না, আমার সম্ভবই না। ঠিক আছে, এটা নিয়ে পরে কথা হবে, এখন চললাম। আমার কাছে এত এত ভয়েস বা কল রেকর্ড আছে যে সবগুলো দেওয়া সম্ভব না এবং সাজিয়ে দেওয়া সম্ভব না এবং শোনাও সম্ভব না অন্যদের পক্ষে। বাছা বাছা কিছু দিচ্ছি, কিছু কিছু অংশ তুলে দিচ্ছি যেগুলো রিলেটেড টু আমার এই বিহার এবং চুরি অত্যাচার ইত্যাদির সঙ্গে রিলেটেড। তার মধ্যে আমি প্রথমেই যেটা দিচ্ছি সেটা হচ্ছে HR ম্যানেজার RBO যে ডিলিং অফিসিয়াল আমাকে সাহায্য করেছিলেন, ভাগ্যিস ওনার সঙ্গে মানে ঘটনাচক্রে কথা হয়েছিল। এটা 21শে আগস্ট আমি মালদা বেঞ্চে বিহারের অ্যাপ্লিকেশন সাবমিট করি, আর পুরো আগস্ট পার হয়, সেপ্টেম্বর পার হয়, অক্টোবরের 4 তারিখে আমি যোগাযোগ করেছিলাম স্থানীয় যে প্রশাসনিক অফিস RBO, সেখানে ডিলিং অফিসিয়াল উনি আমার সঙ্গে কথা বলতে চান এবং যে কথাগুলো হয়েছে ইম্পর্টেন্ট, কিভাবে আমাকে মানে পাঠাচ্ছিল না, আটকে দেওয়ার জন্য চেষ্টা করেছে, মানে সব দিক দিয়েই বদমাশি আমার এগেনস্টে। মালদার চিফ ম্যানেজার সেই উজ্জ্বল কুমার এবং সঙ্গে সঙ্গতকারী বিশাল কুমার এবং আরো সবাই আছে ছিল, সেই কথা আমি এখন শোনাচ্ছি। এরপরে আমি ভয়েস রেকর্ডটা শোনাচ্ছি। না না আমাদের HR সাহেবের সাথে কথা বলা না। হ্যালো, হ্যাঁ স্যার, আমি দেবব্রত দাস বলছি। হ্যাঁ নমস্কার। যে কারণে আপনাকে আমি যোগাযোগ করতে বাধ্য হলাম, আজকে আপনার ব্রাঞ্চ থেকে ওই আপনার যে বিহারের পেপারটা সেটা আমাদের কাছে এসে
পৌঁছেছে, কিন্তু তবু ওটা ইনকমপ্লিট। আমি যে কারণে আপনাকে আমার দু একটা কথা, আপনি কি সত্যি সত্যি ভিআর নিতে চান কি চান না? একটু 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 স্যার একটু, হ্যাঁ বলুন, একটু ডিস্টার্ব দিয়েছিল। হ্যাঁ, আপনি কি ভিআর নিতে চান না চান না? হ্যাঁ চাই। ভেরি গুড। তাহলে চাইলে পরে যে যাওয়ার জন্য উৎসাহী তাকে আমরা ঠিকঠাক মতো করে দেওয়াটাই আমাদের কাজ। তাহলে আমি আপনাকে যেটা বলছি, আপনি আজকে বিকালবেলা এখানে আরবিওতে আমার সাথে এসে দেখা করুন তো, কেন কি আপনার কাগজপত্র অনেকগুলো এর মধ্যে নাই। এটা তাহলে আবার আমাকে চিঠি করে মালদায় চিফ ম্যানেজারের কাছে পাঠাতে হবে। এই চাপার উত্তর এই ব্যাডমিন্টন খেলা চললে মানে উনি একটা ইনকমপ্লিট করে আপনাকে উনি চিঠি পাঠিয়েছেন যে এক্সিট ইন্টারভিউ এর ফর্ম করার জন্য, সেইটার কপি আমার কাছে দিয়েছে। আমি এটা দিয়ে কোন কমে আমি লাগাবো? এগুলো কাগজ যদি আমার কাছে ঠিক মতো না হয় তাহলে কিন্তু আমি আবার একটা ফরওয়ার্ডিং করে আর্মি স্যারকে দিয়ে সই করে আবার মালদা ব্রাঞ্চকে পাঠিয়ে দেবো। কিন্তু আসলে এই পিং পং খেলার মধ্যে আপনার ভিআরটা কিন্তু আটকে যাবে। আমার যেটা সেই কারণে বললাম, আপনি যদি ভিআরটা যদি একদম কনফার্ম নেবো আমি। এরকম করলে আমি কি করতে পারি বলুন তো? আপনি সোজা এখানে আরবিওতে আসুন, এসে আমার সাথে দেখা করুন, দেখা করুন করে আপনার HRMS এর পাসওয়ার্ডটা খেয়াল করে রাখুন। আমার মেশিনের পাশে আপনাকে আমি বসিয়ে নেবো। আমার যে যে কাগজগুলো প্রয়োজন আপনাকে আমি মেশিন খুলে দেবো, আপনি গিয়ে ওটা বের করে আমাকে দেবেন। আমি সেই মতো করে নোট বানাবো। আমি দুজনকে ওয়ান শটে ভিআর স্যাংশন করে দিয়েছি। আপনারটাও আমি আশা করতে পারি যে মানে ওয়ান শটে। হ্যালো, সিদ্ধার্থ স্যার, আমি দেবু মালদা ব্রাঞ্চের। হ্যাঁ, টাকাটা তো কোনো কিছুই হলো না, এতদিন হয়ে গেল, কেউ কিছু বললো না, ইনি এলো আমাদের। এটা তো প্রুফ, আমি খালি প্রুফের জন্য ওয়েট করছিলাম। না ও সেদিন যা বিহেভ করলো আমাকে, আমি কথা বলতে ইচ্ছে করছে না, তাহলে আমি অন্যভাবে দেখবো। আপনি করেন না, আপনারা যারা ছিলেন পুরোনো, এই নতুনরা সবাই। नहीं, हम उसको बोल दे रहे हैं, विश्वजन घोष को फोन कर दे रहे हैं। लेकिन सीएम को बोलिए कि आप ब्रांच से चोरी हो तो उसके अगेंस्ट में अगर FIR करना पड़ेगा, ये जो करना पड़ेगा वो ब्रांच से किया जाएगा। बाकी हम उसको कस्टमर को हम बोल दे रहे हैं, फायर अभी तक लौट के नहीं आया। ये लोग ना শুনি। अच्छा नहीं টাকা তো টাকা না, মালিক আর এসছি কিনা ওপরে তা আমি জানি না। আমি তো আমি জিজ্ঞেস করে নিয়েছি একটু আপনি বলেন না, কারণ আপনি ওই সেদিন বললাম যে আপনি কেসটা ডিল করছেন, প্রথম থেকে ইনিশিয়েটিভ নিয়েছেন, চেষ্টা করেছেন, সেই জন্য আমি কথা বলে নিয়েছি। আর এই চিফ ম্যানেজার তো আমাকে উপর এখন সিসিটিভি তাহলে কেন আছে বলুন তো? টাকা চুরি হয়েছে সেটা ধরার জন্যই তো। আমার কথা বলেছি, টাকা কোনো ক্রমে হারিয়ে গেছে, মানে বাজে অবস্থা, মানে যা অবস্থা মানে আপনি জানেন না। মানে এটাতে আপনার যে কি হবে, মানে টাকাটা যে উঠবে কিনা, যেহেতু ব্যাংকই দেখে বসেছে। এবার টাকাটা তো ওঠা দূরের কথা, আমাকে আক্রমণ করছে, আমাকে ভয় দেখাচ্ছে, অ্যাকশন দিবে, এই করে ওখানে গেলে আপনার গ্রস মিসকন্ডাক্ট এইসব। তার ফলে আমি অসুস্থ হয়ে বাড়িতে এখন ছুটি নিয়ে বসে আছি, এই অবস্থা। শোনেন, আমি ঘটনাটা জেনে আপনাকে ফোন করতাম যে এরকম ঘটনা কিন্তু ঘটেছে। আপনাকে ব্যাংক পরিষ্কার বলছে কাস্টমারের কোনো ফল্ট নেই, কোনো ফল্ট নেই। এটা টাকা মানে ওখানে মানে মিসিং হয়েছে, ব্যাংক এটা বিশ্বাসই করছে না। মানে কাস্টমার আমি ঠিক মতো যতটুকু করেছি তাতে আমার কাছে খুবই খারাপ রিপোর্ট দিচ্ছে। মানে যেটুকু করতে গেলে তাদের ব্যাংকই তো পুরো উল্টে আছে, একদম পুরো উল্টে আছে। আর আমার তো হাত পা বাঁধা, ভয় দেখাচ্ছে, কারণ নিয়মটা আমি জানি, এটা ঠিকই নিয়ম, অ্যাকশন ব্যাংকেরই নেওয়ার কথা। কিন্তু ব্যাংক অ্যাকশন তো দূরের কথা, পুরো আপনার এগেনস্টে কথা বলছে। কিন্তু বিষ্ণু ঘোষ আরেকটা ট্রে ভেতরে যে ট্রেতে করে টাকা গেল, ওই ছবিটা দেখতে এসেছিল, ওটাও দেখেছে। আমি ছুটি ছিলাম ওই সময় দেখেছে। আমার ওই বোর্ডের ছেলেটা ফোন করে টাইম ডেট জেনে নিল, বললাম ওটা একদম ক্লিয়ার আসছে। আমি একটা জিনিস অবাক হয়ে যাচ্ছি যে ব্যাংক কেন এটাতে জিনিসটাকে চাপা দিতে চাইছে, এটা আমার মাথায় ঢুকছে না কিছুতেই। এটাই আমার ব্রেনে ঢুকছে না। আপনাকে আমি বলবো না, হ্যাঁ, কিন্তু ব্যাপারটা ব্যাংক খুবই খারাপ অবস্থায় মানে আছে আপনার পিছনে, মানে এটা পুরোটাই আপনার কপি করার জন্য এই জিনিসটা জিনিসটা পুরো চেপে দেওয়া হয়। মানে এই হচ্ছে বক্তব্য ব্যাংকের। এই ক্ষেত্রে
সঞ্জীব দা এসছে দেখি, সঞ্জীব দার সঙ্গে একবার বসি আমি, সঞ্জীব দাকে দিই, মানে বুঝিয়ে বাজিয়ে। এখন ব্যাংকের দিক থেকে যদি একটু প্রেশারটা থাকতো না, টাকাটা পেতে কিছু অসুবিধা হবে না, কিন্তু ব্যাংক একদম উল্টো লাইনের কথা বলছে। ব্যাংকের দিক থেকে কেউ বুঝি করছে না, ইউনিয়নও চুপচাপ বসে আছে, কি মুশকিল বুঝতে পারছি না। মানে সবাই পুরো ডেট এগেন্স্ট এটার ব্যাপারে। আমি আপনাকে তোমার দিক থেকে দেখো, যদি হয় আমার ওই দেখিয়ে প্রুফ দেখিয়ে দিতে পারবো। আমি যখন আমার সাহেবকে যখন বললাম না এই ঘটনাটা, একটা কথা বললো, দেবুদা ঠিক করেছে। বুঝতে পারলাম না আমি সব শুনেছি। আমার যে ব্যাংকম্যান যে বর্তমানে এখন ব্যাংকম্যান আছে এখানে, আপনার আপনার ঘটনা যখন বলা হতো, তো ওরা চিন্তা ভাবনা করে বিকেলবেলা বলছে, ও বলছে যেটা যে আপনি বললেন দেবুদার কথা, ও যেটা করেছে খুব ঠিক করেছে, ন্যায্য বিচার করেছে। হ্যাঁ, এইগুলা দিয়ে তো আপনি যে চাকরি ছেড়ে দিলেন না, এটা বিচার হলো কোথায়? আমি তো অবিচারের শিকার হলাম। আমি আমার দিক থেকে ঠিক কাজ করেছি, না হলে তো বাঁচতে পারতাম না তো। আমার তো মরে যাওয়ার মতো অবস্থা, আমি তো যে কোনো হৃৎপিণ্ডটা গলায় চলে আসতো, এরকম অবস্থা টেনশনে। আমার তো ফোবিয়া হয়ে গেছিল। আমি তো কলকাতা ইয়েতে মেন্টাল হসপিটালে চিকিৎসা করেছি। তো ব্যাংক চিফ ম্যানেজার ব্যাংক শুনলেই আমার গায়ে রক্ত গরম হয়ে যেত, মাথা ব্যথা গরম। এখন কত নিশ্চিন্ত আছি, কোনো টেনশন নাই। এবার আমি দিব। আচ্ছা, ও কি মানে ও ওই ঘটনাটা তাহলে জানে ঠিকঠাক, আসল ঘটনাটা? হ্যাঁ জানে, মনে হয় শুনেছে। আমার বলার পর ও আবার ই করেছে, ও যেটা দেবুদা যেটা করেছে, ও নিজের সাইড দিয়ে খুব ভালো কাজ করেছে। এটা ব্যাংক অপরাধী, ব্যাংকে আরো এই হওয়া উচিত ছিল আগেই। আরো অনেকে বলেছে ব্যাংক অপরাধী। ব্যাংক অপরাধী, এটা ব্যাংক ওর তরফ থেকে মানে ওকে সাপোর্ট করা আগে উচিত ছিল। হ্যাঁ, ওকে কিন্তু কেউ সাপোর্ট করেনি। মুখে তো বলেছে যে সাপোর্ট করছি, আপনি কিছু করবেন না, মুখে তো কথা দিয়েছে। সব অডিও আছে আমার কাছে। আচ্ছা, বাড়িতে বলছি তার বিনিময়ে আমরা চলে যাচ্ছে, কিন্তু এই যে আমি সুস্থ আছি দেখে আমার জন্য টেনশন হয়ে বউ অসুস্থ হয়েছিল, সেও সুস্থ আছে। তো এই দিক দিয়ে আমার বেনিফিট যে চাকরি ছেড়েছি বলে আমার ইয়ে নাই, কিন্তু ব্যাপারটা খুব বাজে। তো সেই বলছি আর কি। হ্যাঁ, সিদ্ধান্ত ঠিক নিয়েছে, তার মানে ও জেনেই বলেছে যে ব্যাংক ভুল করেছে। ও জেনে বলেছে, আমি সব রকম ঘটনা জেনেছি, জানা হয়ে গেছে। চিন্তা করে তো সবাই জানে যে এটা ঠিক, মানে চুরিটা ঠিক, আমি ঠিক, আমি কোনো অন্যায় করিনি। তাহলে সবাই এত বন্ধু আছে, ক্লাসমেট আছে, একসঙ্গে একই স্কুলে পড়েছি 4-3 থেকে, এত যে ব্যাচমেট আছে, কেউ কখনো একটা কথা বললো না, জানে না বললে হবে। আমি ওসব তুমি দেখেছো, আমাকে 3বার অ্যাটাক হয়েছে। এখন আমাদের বারে আছে হবে, আমি দেখিনি। তো লোক খুব জিনিয়াস। হ্যাঁ, তো ও বলছিল যে এটা আমাদের ব্যাংক মানে কি নেগলিজেন্স করছে, তার জন্য এটা হচ্ছে। ও জানে আপনার ব্যাপারটা? কি করছে ব্যাংক, কি জন্য হচ্ছে? ব্যাংক মানে আপনার ব্যাপারে নেগলিজেন্স করছে। কথা কেন, প্রুফ আছে রে ভাই। হ্যাঁ, আমার কাছে এত ভয়েস বা কল রেকর্ড আছে যে সবগুলো দেওয়া সম্ভব না, এবং সাজিয়ে দেওয়া সম্ভব না, এবং শোনাও সম্ভব না অন্যদের পক্ষে। বাছা কিছু দিচ্ছি, কিছু অংশ তুলে দিচ্ছি যেগুলো রিলেটেড টু আমার এই বিহার এবং চুরি, অত্যাচার ইত্যাদির সঙ্গে রিলেটেড। তার মধ্যে আমি প্রথমেই যেটা দিচ্ছি সেটা হচ্ছে HR ম্যানেজার আরবিওর যে ডিলিং অফিসিয়াল আমাকে সাহায্য করেছিলেন, ভাগ্যিস ওনার সঙ্গে মানে ঘটনাচক্রে কথা হয়েছিল। এটা 21শে আগস্ট আমি মালদা বেঞ্চে বিহারের অ্যাপ্লিকেশন সাবমিট করি, আর পুরো আগস্ট পার হয়, সেপ্টেম্বর পার হয়, অক্টোবরের 4 তারিখে আমি যোগাযোগ করেছিলাম স্থানীয় যে প্রশাসনিক অফিস আরবিও, সেখানে ডিলিং অফিসিয়াল
উনি আমার সঙ্গে কথা বলতে চান এবং যে কথাগুলো হয়েছে ইম্পর্টেন্ট, কিভাবে আমাকে মানে পাঠাচ্ছিল না, আটকে দেওয়ার জন্য চেষ্টা করেছে, মানে সব দিক দিয়েই বদমাশি আমার এগেনস্টে। মালদার চিফ ম্যানেজার সেই উজ্জ্বল কুমার এবং সঙ্গে সংবাদকারী বিশাল কুমার এবং আরো সবাই আছে ছিল। সেই কথা আমি এখন শোনাচ্ছি, এরপরে আমি ভয়েস রেকর্ডটা শোনাচ্ছি। না না, আমাদের এইচআর সাহেবের সাথে কথা বলা না। হ্যাঁ হ্যালো, হ্যাঁ স্যার, আমি দেবব্রত দাস বলছি। হ্যাঁ নমস্কার। যে কারণে আপনাকে আমি যোগাযোগ করতে বাধ্য হলাম, আজকে আপনার ব্রাঞ্চ থেকে ওই আপনার যে ভিআরের পেপারটা সেটা আমাদের কাছে এসে পৌঁছেছে, কিন্তু তবুও ওটা ইনকমপ্লিট। আমি যে কারণে আপনাকে আমার দু একটা কথা, আপনি কি সত্যি সত্যি ভিআর নিতে চান কি চান না? একটু 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 স্যার একটু, হ্যাঁ বলুন, একটু ডিস্টার্ব দিয়েছিল। হ্যাঁ, আপনি কি ভিআর নিতে চান না চান না? হ্যাঁ চাই। ভেরি গুড। তাহলে চাইলে পরে যে যাওয়ার জন্য উৎসাহী তাকে আমরা ঠিকঠাক মতো করে দেওয়াটাই আমাদের কাজ। তাহলে আমি আপনাকে যেটা বলছি, আপনি আজকে বিকালবেলা এখানে আরবিওতে আমার সাথে এসে দেখা করুন তো, কেন কি আপনার কাগজপত্র অনেকগুলো এর মধ্যে নাই। এটা তাহলে আবার আমাকে চিঠি করে মালদায় চিফ ম্যানেজারের কাছে পাঠাতে হবে। এই চাপার উত্তর এই ব্যাডমিন্টন খেলা চললে মানে উনি একটা ইনকমপ্লিট করে আপনাকে উনি চিঠি পাঠিয়েছেন যে এক্সিট ইন্টারভিউ এর ফর্ম করার জন্য, সেইটার কপি আমার কাছে দিয়েছে। আমি এটা দিয়ে কোন কমে আমি লাগাবো? এগুলো কাগজ যদি আমার কাছে ঠিক মতো না হয় তাহলে কিন্তু আমি আবার একটা ফরওয়ার্ডিং করে আর্মি স্যারকে দিয়ে সই করে আবার মালদা ব্রাঞ্চকে পাঠিয়ে দেবো। কিন্তু আসলে এই পিংপং খেলার মধ্যে আপনার ভিআরটা কিন্তু আটকে যাবে। আমার যেটা সেই কারণে বললাম, আপনি যদি ভিআরটা যদি একদম কনফার্ম নেবো আমি। এরকম করলে আমি কি করতে পারি বলুন তো? আপনি সোজা এখানে আরবিওতে আসুন, এসে আমার সাথে দেখা করুন, দেখা করুন করে আপনার এইচআরএমএস এর পাসওয়ার্ডটা খেয়াল করে রাখুন। আমার মেশিনের পাশে আপনাকে আমি বসিয়ে নেবো। আমার যে যে কাগজগুলো প্রয়োজন আপনাকে আমি মেশিন খুলে দেবো, আপনি গিয়ে ওটা বের করে আমাকে দেবেন। আমি সেই মতো করে নোট বানাবো। আমি দুজনকে ওয়ান শটে ভিআর স্যাংশন করে দিয়েছি। আপনারটাও আমি আশা করতে পারি যে মানে ওয়ান শটে। হ্যালো সিদ্ধার্থ স্যার, আমি দেবু মালদা ব্রাঞ্চের। না, টাকাটার তো কোনো কিছুই হলো না, এতদিন হয়ে গেল, কেউ কিছু বললো না, ইনি এলো আমাদের। এটা তো প্রুফ, আমি খালি প্রুফের জন্য ওয়েট করছিলাম। না ও সেদিন যা বিহেভ করলো আমাকে, আমি কথা বলতে ইচ্ছে করছে না, তাহলে আমি অন্যভাবে দেখবো। আপনি করেন না, আপনারা যারা ছিলেন পুরোনো, এই নতুনরা সবাই। हम उसको बोल दे रहे हैं, विश्वजन घोष को फोन कर दे रहे हैं। लेकिन सीएम को बोलिए कि आप ब्रांच से चोरी हो तो उसके अगेंस्ट में अगर FIR करना पड़ेगा, ये जो करना पड़ेगा वो ब्रांच से किया जाएगा। बाकी हम उसको कस्टमर को हम बोल दे रहे हैं, FIR अभी तक लौट के नहीं आया। ये लो ना শুনি। अच्छा টাকা তো টাকা না মালিক আর এসছি কিনা ওপরে তা আমি জানি না, আমি তো আমি জিজ্ঞেস করে নিয়েছি উড়িয়ে। হ্যাঁ একটু আপনি বলেন না, কারণ আপনি ওই সেদিন বললাম যে আপনি কেসটা ডিল করছেন, প্রথম থেকে ইনিশিয়েটিভ নিয়েছেন, চেষ্টা করেছেন, সেই জন্য আমি কথা বলে নিয়েছি। আর এই চিফ ম্যানেজার তো আমাকে উপর এখন আমি দেখেছি গেল না, তাহলে স্যার সিসিটিভি তাহলে কেন আছে বলুন তো? টাকা চুরি হয়েছে সেটা হওয়ার জন্যই তো। আমার কথা বলেছি, টাকা কোনো ক্রমে হারিয়ে গেছে, মানে বাজে অবস্থা, মানে যা অবস্থা মানে আপনি জানেন না। মানে এটাতে আপনার যে কি হবে, মানে টাকাটা যে উঠবে কিনা, যেহেতু ব্যাংকই দেখে বসেছে। এবার টাকাটা তো ওঠা দূরের কথা, আমাকে আক্রমণ করছে, আমাকে ভয় দেখাচ্ছে, অ্যাকশন দিবে, এই করে ওখানে গেলে আপনার গ্রস মিস কন্ডাক্ট এইসব। তার ফলে আমি অসুস্থ হয়ে বাড়িতে এখন ছুটি নিয়ে বসে আছি, এই অবস্থা। শোনেন, আমি ঘটনাটা জেনে আপনাকে ফোন করতাম যে এরকম ঘটনা কিন্তু ঘটেছে। আপনাকে ব্যাংক পরিষ্কার বলছে কাস্টমারের কোনো ফল্ট নেই। এটা টাকা মানে ওখানে মানে মিসিং হয়েছে, ব্যাংক এটা বিশ্বাসই করছে না। মানে কাস্টমার আমি ঠিক মতো যতটুকু করেছি তাতে আমার কাছে খুবই খারাপ রিপোর্ট দিচ্ছে। মানে যেটুকু করতে গেলে ব্যাংকই তো পুরো উল্টে আছে, একদম পুরো উল্টে আছে। আর আমার তো হাত পা বাঁধা,
ভয় দেখাচ্ছে, কারণ নিয়মটা আমি জানি এটা ঠিকই নিয়ম, অ্যাকশন ব্যাংকেরই নেওয়ার কথা। কিন্তু ব্যাংক অ্যাকশন তো দূরের কথা, পুরো আপনার এগেনস্টে কথা বলছে। কিন্তু বিষ্ণু ঘোষ আরেকটা ট্রে ভেতরে যে ট্রেতে করে টাকা গেল ওই ছবিটা দেখতে এসেছিল, ওটাও দেখেছে। আমি ছুটি ছিলাম ওই সময় দেখেছে। আমার ওই বোর্ডের ছেলেটা ফোন করে টাইম ডেট জেনে নিল, বললাম ওটা একদম ক্লিয়ার আসছে। আমি একটা জিনিস অবাক হয়ে যাচ্ছি যে ব্যাংক কেন এটাতে জিনিসটাকে চাপা দিতে চাইছে, এটা আমার মাথায় ঢুকছে না কিছুতেই। এটাই আমার ব্রেনে ঢুকছে না। আপনাকে আমি বলবো না, হ্যাঁ, কিন্তু ব্যাপারটা ব্যাংক খুবই খারাপ অবস্থায় মানে আছে আপনার পিছনে, মানে পুরোটাই আপনার ক্ষতি করার জন্য এই জিনিসটা যেন মানে জিনিসটা যেন পুরো চেপে দেওয়া হয়, মানে এই হচ্ছে কষ্ট ব্যাংকের। এই ক্ষেত্রে সঞ্জীব দা এসছে, দেখি সঞ্জীব দার সঙ্গে একবার বসি আমি, সঞ্জীব দাকে দিই মানে বুঝিয়ে বাজিয়ে। এখন ব্যাংকের দিক থেকে যদি একটু প্রেশারটা থাকতো না, টাকাটা পেতে কিছু অসুবিধা হবে না, কিন্তু ব্যাংক একদম উল্টো লাইনের কথা বলছে। ব্যাংকের দিক থেকে কেউ বুঝি করছে না, ইউনিয়নও চুপচাপ বসে আছে, কি মুশকিল বুঝতে পারছি না। মানে সবাই পুরো ডেট এগেন্স্ট এটার ব্যাপারে। আমি আপনাকে তোমার দিক থেকে দেখো, যদি হয় আমার ওই দেখি প্রুফ দেখিয়ে দিতে পারবো। আমি যখন আমার সাহেবকে যখন বললাম না এই ঘটনাটা, শুধু একটা কথা বললো, দেবুদা ঠিক করেছে। বুঝতে পারলাম না। আমি সব শুনেছি। আমার যে ব্যাংকম্যান যে বর্তমানে এখন ব্যাংকম্যান আছে এখানে, আপনার আপনার ঘটনা যখন বলা হলো, তো ও চিন্তা ভাবনা করে বিকেলবেলা বলছে, ও বলছে যেটা যে আপনি বললেন দেবুদার কথা, ও যেটা করেছে খুব ঠিক করেছে, ন্যায্য বিচার করেছে। হ্যাঁ, এইগুলা নিয়ে তো আপনি যে চাকরি ছেড়ে দিলেন না, সেটা বিচার হলো কোথায়? আমি তো অবিচারের শিকার হলাম। আমি আমার দিক থেকে ঠিক কাজ করেছি, না হলে তো বাঁচতে পারতাম না তো। আমার তো মরে যাওয়ার মতো অবস্থা, আমি তো যে কোনো হৃৎপিণ্ডটা গলায় চলে আসতো এরকম অবস্থা, টেনশনে। আমার তো ফোবিয়া হয়ে গেছিল। আমি তো কলকাতার ইয়েতে মেন্টাল হসপিটালে চিকিৎসা করেছি। তো চিফ ম্যানেজার ব্যাংক শুনলেই আমার গায়ে রক্ত গরম হয়ে যেত, মাথা ফাথা গরম। এখন কত নিশ্চিন্ত আছি, কোনো টেনশন নাই। এবার আমি বলবো, আচ্ছা ও কি মানে ও ওই ঘটনাটা তাহলে জানে ঠিকঠাক, আসল ঘটনাটা? হ্যাঁ জানে মনে হয় শুনেছে। আমার বলার পর ও আবার ই করেছে, ও যেটা দেবুদা যেটা করেছে, ও নিজের সাইড দিয়ে খুব ভালো কাজ করেছে। এটা ব্যাংক অপরাধী, ব্যাংকে আরো এই হওয়া উচিত ছিল আগে। আরো অনেকে বলেছে ব্যাংক অপরাধী। ব্যাংক অপরাধী, এটা ব্যাংক ওর তরফ থেকে মানে ওকে সাপোর্ট করা আগে উচিত ছিল। হ্যাঁ, ওকে কিন্তু কেউ সাপোর্ট করেনি। মুখে তো বলেছে যে সাপোর্ট করছি, আপনি কিছু করবেন না, মুখে তো কথা দিয়েছে। সব অডিও আছে আমার কাছে। আচ্ছা, বাড়িতে বলছি তার বিনিময়ে আমরা চলে যাচ্ছে, কিন্তু এই যে আমি সুস্থ আছি দেখে আমার জন্য টেনশন হয়ে বউ অসুস্থ হয়েছিল, সেও সুস্থ আছে। তো এই দিক দিয়ে আমার বেনিফিট যে চাকরি ছেড়েছি বলে আমার ইয়ে নাই, কিন্তু ব্যাপারটা খুব বাজে। তো সেই বলছি আর কি। হ্যাঁ, সিদ্ধান্ত ঠিক নিয়েছে, তার মানে ও জেনেই বলেছে যে ব্যাংক ভুল করেছে। জেনে বলেছে, আমি সব রকম ঘটনা জেনেছি, জানা হয়ে গেছে। চিন্তা করে তো সবাই জানে যে এটা ঠিক, মানে চুরিটা ঠিক, আমি ঠিক, আমি কোনো অন্যায় করিনি। তাহলে সবাই এত বন্ধু আছে, ক্লাসমেট আছে, একসঙ্গে একই স্কুলে পড়েছি 4-3 থেকে, এত যে ব্যাচমেট আছে, কেউ কখনো একটা কথা বললো না। জানে না বললে হবে? আমি সব তুমি দেখেছো আমাকে 3বার অ্যাটাক হয়েছে। এখন আমাদের বারে আছে হবে, আমি দেখিনি। তো লোক খুব জিনিয়াস। হ্যাঁ, তো ও বলছিল যে এটা আমাদের ব্যাংক মানে কি নেগলিজেন্স করছে, তার জন্য এটা হচ্ছে। ও জানে আপনার ব্যাপারটা? কি করছে ব্যাংক, কি জন্য হচ্ছে? ব্যাংক মানে আপনার ব্যাপারে নেগলিজেন্স করছে। কথা কেন, প্রুফ আছে ভাই। হ্যাঁ,